ঘটনাটি আমি আমার আব্বুর কাছ থেকে শুনেছি। আমার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে। আব্বুর বন্ধু ছিলেন একজন ট্রাক ড্রাইভার, আর তিনি ছিলেন হিন্দু। বেশি সময় নষ্ট না করে আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। আব্বুর ভাষ্য মতে, একদিন চায়ের দোকানে আড্ডা দিতে দিতে আমার বন্ধু তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাতে ইচ্ছে করলো। আমিও বেশ আগ্রহের সাথে তার অভিজ্ঞতা শোনার জন্য মনোযোগী হয়ে বসলাম। বলছেন আব্বুর বন্ধু কৃষ্ণরাম, আমি আগে ট্রাক ড্রাইভার ছিলাম। ট্রাক ড্রাইভারদের সাথে এমন সব ঘটনা ঘটে যা অন্যদের বিশ্বাস করানো কখনো কখনো হয়ে পড়ে যেসব ঘটনা সত্যি। কখনো কখনো ট্রাক ড্রাইভাররা অচেনা রাস্তার দিকে হারিয়ে যায়, কেউ কেউ আর ফিরে আসে না, আর যারা আসে তাদের কাছে শুধু কিছু ঘটনা থেকে যায় যা অন্যদের কাছে কেবলমাত্র গল্প। আজ আমার বয়স 70 বছর। ঘটনাটি যখন আমার সাথে ঘটেছিল তখন আমার বয়স ছিল 20 বছর। ঘটনাটি 1975 সালের। তখন নতুন নতুন ট্রাক চালানো শিখি। আমার বাবার কিছু জমানো টাকা ছিল, সেই টাকার সাথে আরো কিছু টাকা জমিয়ে আমার বাবা একটি ট্রাক কেনে। আমি ওই ট্রাকটাই চালাতাম। ওই সময় একটি বিশাল রাস্তা তৈরির কাজ হচ্ছিল। আমরা ট্রাকটি ওই রাস্তা তৈরির কাজে ইট বালু সাপ্লাইয়ের কাজে ব্যবহার করতাম। রাতের সময়ে অন্যান্য ট্রাকওয়ালারা নিজেদের বাড়িতে চলে যেতেন, কারণ তাদের বাড়ি ছিল আশেপাশেই। কিন্তু আমার বাড়ি বেশ দূরে থাকার কারণে আমি সেই ট্রাক এক সাইডে রেখে টুকটাক রান্নাবান্না করে খেয়ে দিয়ে ট্রাকের মধ্যে শুয়ে পড়তাম এবং প্রাকৃতিক প্রয়োজনে পাশে জঙ্গলে যেতাম। সেখানে দিনের বেলায় মানুষ থাকলেও রাতে কোনো জনমানব থাকতো না। আমি একাই থাকতাম এবং সেই কাজের জায়গা থেকে আশেপাশে গ্রামগুলো ছিল যা খুব দূরে। রাত নামে চারিদিক অন্ধকার হয়ে যেত। অবশ্য আমার কাছে ট্রাকের মধ্যে একটি বাতি জ্বালানো থাকতো এবং একটি টর্চ ছিল। শুরুর দিকে আমার দিন এভাবেই কেটে যাচ্ছিল, কোনো অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলাম না। প্রতিদিনের মতোই আমি ট্রাকের মধ্যে শুয়েছিলাম। আমার দরজায় কে যেন ঠকঠক করে শব্দ করলো। জনমানবহীন জায়গায় একা থাকতে থাকতে অভ্যস্ত হওয়া আমি হঠাৎ আজ রাতের বেলায় ঠকঠকানি আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গেলাম। হন্তদন্ত করে উঠে টর্চটা দরজার দিকে মেরে দেখলাম একজন 35 থেকে 36 বছর বয়সী লোক দরজার বাইরে দাঁড়িয়ে। তার চুলগুলো খুব বড় বড় এবং এলোমেলো আর লম্বা দাড়ি। কাপড় চোপড় ধুলোবালি লেগে আছে। চুল আর দাড়িতে মুখ ঢেকে আছে। যে কেউ প্রথমবার দেখলে আতঙ্কিত হয়ে পড়বে। আমি টর্চটি হারার দিকে মারলাম। তার চেহারার আলো পড়ার পর সে বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে বলল, আরে ভাই, অন্ধ করে ফেলবে নাকি আমাকে? টর্চটা সরাও। আমি টর্চটা তার মুখের দিক থেকে সরিয়ে নিলাম। তারপর সে বলল, ভাই, আমি অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি, আমাকে একটু পানি দিতে পারবেন? আমার পেটের মধ্যে খুবই জ্বালা অনুভব করছি। ট্রাকের জানালা দিয়ে আমি তাকে এক গ্লাস পানি দিলাম। সে পানি পান করার পর তাকে বললাম, আপনি কি অনেক ঝাল খাবার খেয়েছেন নাকি? সে বলল, হ্যাঁ, ওই দূরে এক বৃদ্ধার সাইড রোড হোটেলে গোশত খেয়েছিলাম। গোশতটা খুবই ভালো হয়েছিল, কিন্তু ঝালটা অতিরিক্ত বেশি ছিল। লোকটির কাছ থেকে রোড সাইডের হোটেলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি অনেকদিন যাবত এখানে আছি কিন্তু আশেপাশে কোনো হোটেল দেখি নাই। তাই লোকটিকে জিজ্ঞেস করলাম, কোথায় সেই হোটেল? লোকটি বলল, এখান থেকে 20-25 মিনিট পায়ে হেঁটে গেলেই দেখতে পাবেন। আসলে তেমন ভালো সাজানো গোছানো হোটেল না, একটি ঝুপড়ির মতো। এই কথা বলে লোকটি বলল, পানির যাকে অনেক অনেক বাদ। এখন এই বলে লোকটি চলে গেল। আর আমি ভাবলাম, সেখানে গিয়েই এখন থেকে খাবার খাবো। রোজ রোজ খিচুড়ি আর ভালো লাগে না। এই ভেবে আবার শুয়ে পড়লাম। ঘটনাটি এখান থেকে শুরু। আমি জানতেও পারলাম না যে আগামীতে আমার সাথে কি ঘটতে চলেছে। সেই লোকটি আমাকে যে ঠিকানাটি দিল সেটা কি শুধু একটি রোড সাইড হোটেলের ঠিকানা ছিল, নাকি ছিল মরণ ফাঁদ? সকালে ঘুম থেকে উঠে কাছের জলাশয়ে আমি গোসল করে নিলাম এবং ফিরে আসলাম ট্রাকে। ট্রাকে এসে আমি ভগবানের স্মরণে ট্রাকের মধ্যে আগরবাতি জ্বালালাম। তারপর ট্রাক নিয়ে চলে গেলাম রাস্তায় সেই ইটবালু সাপ্লাইয়ের কাজে। দিনভর কাজ করার পর দুপুরে হালকা খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় অন্যান্য কর্মীদের জিজ্ঞাসা করলাম, এখানে আশেপাশে কোথায় হোটেল আছে? সবাই বলল, এখানে কোনো হোটেল নেই। তারা কেউ নাকি এখানে কোনো খাবার হোটেল দেখেনি। আমি ভাবলাম তাদের বাড়ি এখান থেকে খুবই কাছে, তাই হয়তো তারা খাবারের জন্য কখনো কোনো হোটেলের সন্ধান করেনি। এজন্য হয়তো তারা জানে না। দুপুরে খাবারের শেষে আবার আমরা সবাই পড়লাম যে যার মতো। সন্ধ্যার দিকে কাজ শেষ হলে আমি ট্রাক একপাশে রেখে হাত মুখ ধুয়ে ট্রাকে গিয়ে। দুপুরে তেমন খাওয়া হয়নি, খুবই হালকা পাতলা খাওয়া হয়েছিল। আর সারাদিনের ক্লান্তিতে খিদে লেগেছিল বেশ জোরে। তাই আমি আর দেরি না করে ট্রাক থেকে নেমে পড়ি ওই হোটেলের সন্ধানে। চারিপাশটা বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। আমার টর্চ লাইটের আলো যেন বিলীন হয়ে গেল। অপরিচিত সেই লোকটি হোটেলের যে রাস্তা দেখিয়েছিল সেটি ছিল কাঁচা, তাই আমি ট্রাক নিয়ে সেখানে যেতে পারবো না। আর পথে দুই পাশে ছিল জঙ্গল।
কিন্তু আমি জঙ্গলের কোনো হিংস্র পশুর ভয় করলাম না, কারণ আমি এখানে অনেকদিন যাবত আছি আর কোনো হিংস্র পশুকে দেখিনি। তবে বানর, শিয়াল আর বাদুড়ের আওয়াজ মাঝে মাঝে শোনা যায়। আমি সেই কাঁচা রাস্তা ধরেই হাঁটতে থাকলাম। প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। হঠাৎ আমার নাকে খুব সুস্বাদু খাবারের ঘ্রাণ অনুভব করলাম। বুঝতে বাকি রইল না আমার আশেপাশে হোটেল আছে। আমি দ্রুত গতিতে আরেকটু সামনে গিয়ে দেখলাম একটি ঝুপড়ির মতো। কোথা থেকে মনে হচ্ছিল না এটি একটি রোড সাইড হোটেল, কিন্তু ভেতর থেকে খাবারের ঘ্রাণ আসছিল। তাই আমি বুঝে নিলাম এটি সেই বৃদ্ধার রোড সাইড হোটেল। ঝুপড়ির দরজাটি লাগানো ছিল, তাই আমি দরজার সামনে গিয়ে ঠক ঠক শব্দ করলাম দরজার মধ্যে আর বললাম, ভেতরে কেউ আছেন? কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তাই আবার ডাকলাম, তারপরও কোনো সারা শব্দ নেই। হঠাৎ আমার পেছন থেকে আওয়াজ আসলো, কেউ একজন কাশছে। আমি পেছন ফিরে দেখলাম একজন বৃদ্ধা, খুবই স্বাস্থ্যবান আর পেটটা অস্বাভাবিক মোটা। সাদা রঙের শাড়ি পরা, কপালে একটি বড় কালো টিপ, চুলগুলো সব সাদা, ঠোঁট দুটো যেন শুকিয়ে কুচকে গেছে, আর তার মুখে এক রকমের বিভৎস হাসি। কাশতে কাশতে আমাকে জিজ্ঞাসা করলো, খিদে লেগেছে তোমার? আমি বললাম, হ্যাঁ, খুব খিদে লেগেছে আমার। কি খাবার বানিয়ে দেবেন? বৃদ্ধার টেবিল দেখিয়ে বলল, এখানে বসো, আমি খাবার বানিয়ে আনছি। সেখানে তাকিয়ে দেখলাম চেয়ার টেবিল সাজানো। এটা দেখে আমি রীতিমতো গেলাম, কারণ যখন আমি বৃদ্ধার ঝুপড়ির সামনে এসেছিলাম তখন সেখানে কোনো চেয়ার টেবিল ছিল না। কিন্তু এখন এই চেয়ার টেবিল কোথা থেকে? এখন আমার মনে এক অজানা ভয় নাড়া দিয়ে উঠল, কিন্তু নিজেকে নিজেই অভয় দিয়ে বললাম, হয়তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি। এই ভেবে গিয়ে টেবিলে বসলাম। বৃদ্ধা ঝুপড়ির মধ্যে ঢুকে পড়লো আর আমাকে জিজ্ঞাসা করলো, কি খাবে? এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, আলু ভর্তা দিয়ে ভাত দেবো? আমি বললাম, যা আছে তা দিয়ে দিন, আমার প্রচুর খিদে লেগেছে। বৃদ্ধা বলল, আরো আগে আসলে গোশত রান্না করে দিতাম। আমি বললাম, এখন থেকে এখানেই খাবো, তাই অন্য একদিন গোশত রেঁধে দিন। খেতে খেতে আমার মনে পড়লো আমি বুড়ির কাপড়ে একটি লাল রঙের পুটলি দেখেছিলাম, কিন্তু এদিকে আর গ্রাহ্য করলাম না। এমন সময় বুড়ি খাবার নিয়ে আসলো। আমি ভেবে এসেছিলাম গোশত খাবো পেট ভরে, কিন্তু কি আর করার, আমার ভাগ্যে আজ আলু ভর্তা আর ভাতে ছিল। আমি খেতে আরম্ভ করলে বৃদ্ধা বলল, আজ রাত গোশত ভালো করে মশলা দিয়ে রেখে দেব, যাতে গোশতের মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। কাল তোমাকে গোশত খেতে দেব। এই বলে বৃদ্ধা ঝুপড়ির ভেতরে যেতে যেতে বলল, কিছু লাগলে আমাকে ডাক দিও। আমি খাবার শেষে বৃদ্ধাকে খাবারের টাকা দেওয়ার জন্য ডাক দিলাম, কিন্তু বৃদ্ধার কোনো সাড়া শব্দ নেই। আমি আবার ডাক দিলাম, কিন্তু কিছুই বলছেন না তিনি। তাই আমি উঠে গিয়ে বৃদ্ধার ঝুপড়ির মধ্যে ঢুকলাম। ঢুকে দেখলাম দুটি চুলা, কিছু সবজি, কালো একটি ড্রামে চাল, আর দরজা বরাবর একটি নোংরা পর্দা ঝুলছে, কিন্তু বৃদ্ধাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তাই আমি এগিয়ে গিয়ে সেই পর্যায়েই না টান দেব, এমন সময় পর্দা সরিয়ে বৃদ্ধা নিজে বেরিয়ে এলেন। তখন বৃদ্ধার হাতে ছিল একটি ছোট্ট গামছা, যার মধ্যে রক্ত লেগেছিল। অন্য হাত দিয়ে বৃদ্ধা তার কপালের ঘাম মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কি বাবা, শেষ হয়ে গিয়েছে? বৃদ্ধের এইরকম অবস্থা দেখে আমি ভীত হয়ে গেলাম আর বললাম, মানে হ্যাঁ, খাবারের টাকাটা দিতে আসলাম আর কি। বৃদ্ধা এক বিভৎস হাসি দিয়ে বলল, আলু ভর্তা আর ভাতের জন্য আর টাকা দিতে হবে না, কালকে তুমি এসো, তোমাকে গোশত খাওয়াবো, তখন না হয় তুমি টাকা দিও বাবা। আমি আর কিছু বললাম না, একটা মিথ্যা হাসি দিয়ে তাড়াতাড়ি ঝুপড়ি থেকে বেরিয়ে পড়লাম। যেই না ঝুপড়ি থেকে 5-6 কদম দূরে চলে আসলাম, তখন প্রচন্ড জোরে শব্দ করে বৃদ্ধা দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগানোর ধরন আর শব্দটা কিছুটা এমন ছিল যেন কেউ তার রাগ ক্ষোভ দরজার উপর উঠালো। আমি আর 7-5 না ভেবে তাড়াতাড়ি পথ চলতে শুরু করলাম। এমন সময় আমি কিছু রাগান্বিত সুরের গড়গড় শব্দ শুনতে পেলাম, যা আমি আগে কখনো শুনতে পাইনি এই জঙ্গলে। প্রথমে ভাবলাম হয়তো একটা শূকর হবে, কিন্তু পরে বুঝতে পারলাম হয়তো 3-4টা, না হয়তো 7-8টা। মনে হচ্ছিল সেই হোটেলের দিকে যাচ্ছে তারা। ভাবলাম হয়তো হোটেল বন্ধ করে দিয়েছে বলে তারা এখন হোটেলের ফেলে দেয়া খাবারগুলো খাওয়ার জন্যই হোটেলের দিকে যাচ্ছে। এই ভেবে আমি আবার আমার ট্রাকের দিকে আসতে শুরু করলাম এবং এক সময় ট্রাকে পৌঁছে গেলাম আর নিজের ট্রাকের সিটে গিয়ে চাদর গায়ে দিয়ে। পরের দিন সকালে আমি ট্রাক থেকে নেমে হাত মুখ ধুয়ে একটু চা বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে কাজে চলে গেলাম এবং সারাদিন কাজ করলাম। আবার দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে কাজ করতে শুরু করলাম। তারপর কাজ শেষে সন্ধ্যাবেলায় গোসল করে বৃদ্ধার হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। গতকাল আমি একটু দেরি করে গিয়েছিলাম, তাই ভাবলাম সেজন্যই হয়তো আমি ছাড়া সেখানে তখন আর কোনো গ্রাহক ছিল না, তাই আজ তাড়াতাড়ি যাব। বৃদ্ধা বলেছিলেন আজ গোশত রান্না করবেন, তাড়াতাড়ি গেলে গরম গরম গোশত খাওয়া যাবে এবং অন্যান্য গ্রাহকদেরও দেখা যাবে। ভাবতে ভাবতে দ্রুত গতিতে হাঁটে হোটেলে পৌঁছে গেলাম। কিন্তু অবাক করা বিষয় হলো আজ এত তাড়াতাড়ি এসেও সেখানে আমি ছাড়া অন্য কোনো গ্রাহক দেখতে পেলাম না।
আমি বৃদ্ধার ঝুপড়ির কাছে গিয়ে আওয়াজ দিলাম, বুড়িমা, বুড়িমা, আজ কি রান্না করেছেন? এই বলতে বলতে বৃদ্ধার ঝুপড়ি থেকে বাহিলেন। আজ বৃদ্ধার পরনে ছিল অনেক নোংরা এপ্রেন। তার এপ্রেনে রক্ত লেগেছিল, যেমনটি কসাইদের জামা কাপড়ে লেগে থাকে। আমাকে দেখে বৃদ্ধা এপ্রেন খুলে ফেললো এবং পাশে রাখা পানির ড্রাম থেকে হাত ধুতে ধুতে বলল, বসো, তোমার জন্য খাবার নিয়ে আসি, খেয়ে বলবে কেমন হয়েছে। এই বলে সে ঝুপড়ির ভেতরে গেল খাবার আনতে, আর আমি টেবিলে বসলাম। একটু পর বৃদ্ধা খাবারের এক বিশাল প্লেট নিয়ে আসলো এবং বলল, খাও। এটা বলে সে আবার ঝুপড়ির মধ্যে চলে গেল। আমি দেখলাম প্লেটে ছিল কিছু ভাত, মাটন কারি, সালাদ, 5-6টা রুটি আর অনেকগুলো গোশত। আমি আগে বড় এক টুকরো গোশত মুখে দিলাম। গোশত মুখে দিতে আমার মন আনন্দে ভরে উঠল। এর আগে আমি এমন সুস্বাদু গোশত আগে কখনোই খাইনি। এটা ছিল কল্পনাতীত সুস্বাদু। এমন সুস্বাদু অভিজ্ঞতা আমার এর আগে কখনোই হয়নি। তারপর আমি রুটি ছেড়ে মাটন কারিতে চুবিয়ে খেলাম। এটিও ছিল অত্যন্ত সুস্বাদু। খেতে খেতে আমার যেন গলা পর্যন্ত ভরে গেল। ইতিমধ্যে পানির জগ এবং গ্লাস নিয়ে আমার কাছে আসলো এবং বলল, খাবার কেমন হয়েছে? সবকিছু ঠিকঠাক হয়েছে তো? আমি বললাম, ঠিক মানে? এরকম খাবার আমি না কখনো আমার বাড়িতে খেয়েছি, না অন্য কোনো হোটেলে। খুবই সুস্বাদু হয়েছে। তবে বুড়িমা, এটা কিসের গোশত ছিল? আমার এই প্রশ্ন শুনে বৃদ্ধা যেন হতচকিত হয়ে উঠল। তারপর অদ্ভুত হাসি দিয়ে বলল, ছাগলের গোশতই। আমার রান্নার ধরন অন্যরকম তো, তাই স্বাদ ভিন্ন রকমের মনে হয়। বৃদ্ধা আবার ঝুপড়িতে চলে গেলেন, আর আমি বাকি খাবারটুকু শেষ করলাম। এবার বৃদ্ধা এসে বললেন, আর একটু খাবার দেব কি? আমি বললাম, না না, আর খাওয়া সম্ভব নয়। তারপর আমি বৃদ্ধার খাবারের প্রশংসা করলাম। বৃদ্ধা তার খাবারের প্রশংসা শুনে মুচকি হাসলেন, কিন্তু তার হাসি কখনোই আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। তারপর বৃদ্ধা আমাকে একটি ছোট্ট বক্স দিয়ে বললেন, এ বক্সে আরো কিছু গোশত আছে, 3 দিন পর্যন্ত ভালো থাকবে, তুমি খেতে পারবে। আমি বললাম, আমি নিজেই আপনাকে বলতাম কিছু গোশত আমাকে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এবার বলুন খাবারের বিল কত হয়েছে? বৃদ্ধা বলল, আরে বাবা, তোমার যত ইচ্ছে হয় ততই দিও, আর এখন প্রয়োজন নেই, পরে দিলেই হবে। এখন তো তুমি খাবার খেতে আসতেই থাক। আমি বললাম, হ্যাঁ বুড়িমা, আর অল্প কিছুদিনের কাজ বাকি আছে, তারপর আমি চলে যাব। বৃদ্ধা বললেন, ঠিক আছে, তাহলে যেদিন চলে যাবে সেদিনই না হয় দিয়ে দিও। তারপর আমি বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আজও রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই শুকুরগুলোর দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে পেলাম, যেমনটি আগের দিনগুলোতে শুনেছিলাম। তারা খুবই দ্রুত গতিতে ছুটছিল। তারপর আমি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়ে আবার ট্রাকের দিকে রওনা দেই। আর কিছুক্ষণ পরে ট্রাকে পৌঁছে যাই। গোশতের বক্সটি আমার ট্রাকের মধ্যে রেখে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। মধ্যরাতে গঙ্গানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার ট্রাকের চারিপাশে অনেকগুলো শূকর। সেগুলো কোনো সাধারণ শূকর ছিল না। এক একটি শূকরের সাইজ ছিল মিডিয়াম সাইজের হাতির মতো। আমি খুবই ভীত হয়ে গেলাম। তারা আমার ট্রাকের মধ্যে কিসের যেন ঘ্রাণ নিচ্ছিল। আশা করলাম ওরা আমার ট্রাককে কোনো ক্ষতি করবে, তারপর হয়তো আমাকেও খুবরে খেয়ে ফেলবে। আমি তাদের ঘ্রাণ নেওয়া দেখে আন্দাজ করতে পারলাম তারা বক্সে রাখা গোশতের কারণেই হয়তো ট্রাককে ঘিরে ধরেছে। আমি বুদ্ধি করে গোশতের বক্সটি ট্রাকের জানালা দিয়ে ছুঁড়ে মারলাম দূরে। সাথে সাথেই হিংস্র বাঘের মতো শূকরগুলো ছোট্ট বক্সটির উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আমি কিছুটা অপেক্ষা করলাম পরিস্থিতি একেবারে স্বাভাবিক হওয়ার জন্য। তারপর অবস্থা বুঝে আবার শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে আগের নিয়মে হাত মুখ ধুয়ে চা খেয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম এবং সন্ধ্যার দিকে বুড়িমার হোটেলের দিকে রওনা দিলাম। কাকতালীয় ভাবে বুড়িমা আজও আমাকে ওই খাবারগুলি খেতে দিলেন যেগুলো আগের দিন খেতে দিয়েছিলেন। আমিও তৃপ্তি করে খেয়ে নিলাম। আমি বুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বুড়িমা, আমি ছাড়া তোমার হোটেলে তো আর কোনো গ্রাহক দেখি না, এর কারণ কি? বুড়িমা অদ্ভুত এক বিভৎস হাসি দিয়ে বললেন, দেখবে কিভাবে, তাদেরকে তো আমি মেরে খেয়ে ফেলি। এই কথা শুনে রীতিমতো আমার শরীর থেকে যেন রুহটা কিছু সময়ের জন্য বেরিয়ে গেল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। বুড়িমা আমার অবস্থা দেখে বললেন, আরে বাবা, একটু ঠাট্টা করলাম, ভয় পেলে নাকি? অন্য গ্রাহকরা দিনের বেলায় আসে, রাতে জঙ্গলে খেয়ে আসবে, শুধু তুমি আসো, তাই কাউকে দেখো না। বুড়িমা মজা করেছে শুনে আমার যেন শরীরে প্রাণ ফিরে এলো। তারপর আমি বুড়িমার কাছে গত রাতের ঘটনাটি বললাম। ঘটনা শুনে বুড়িমা বললেন, আরে বাবা, আর বলো না, একদিন শুকরগুলোকে গোশত খাইয়েছিলাম, সেই দিন থেকে প্রতিদিন এসে গোশত খেতে চায়। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম। বুড়িমা বললেন, বাবা কিছু গোশত দিয়ে দেব? আমি আজ না করে দিলাম আর ফেরার জন্য রওনা দিলাম। প্রতিমধ্যে আবার ওই একই শব্দ শুনতে পেলাম। কোনো গ্রাহ্য না করে আমি চলে গেলাম ট্রাকে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। রাস্তার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। যতটুকু বাকি ছিল সেটার মধ্যে আর আমার কোনো ভূমিকা ছিল না। আর এখন রাস্তা মোটামুটি গাড়ি চলাচলের জন্য উপযুক্ত ছিল। এখন যেহেতু আমার এখানে কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আজ আমার কাজের শেষ দিন। আজ আমি ট্রাক নিয়েই বৃদ্ধার হোটেলে রওনা দিলাম। হোটেল থেকে খানিকটা দূরে ট্রাক রেখে বৃদ্ধার হোটেলে গেলাম
এবং খাবার খেতে বসলাম। আজ ঝুপড়ির ভেতরে বৃদ্ধার সাথে কারো কথোপকথনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বৃদ্ধার সাথে কারো ঝগড়া হচ্ছিল। এমন সময় আমার খাওয়াও শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ঝুপড়ির কাছে গিয়ে বৃদ্ধাকে আওয়াজ দিলাম। বৃদ্ধার সাড়া না পেয়ে আমি ঝুপড়ির মধ্যে ওকে মেরে দেখতে পেলাম বৃদ্ধা এক লোককে ঠিক ওই রকমই একটি গোশতের বক্স দিল যেমনটি আমাকে দিয়েছিল, কিন্তু লোকটিকে আমি স্পষ্ট দেখতে পেলাম না। বক্সটি নিয়ে লোকটি বেরিয়ে গেল। আমি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, সব ঠিক আছে তো? বৃদ্ধা বলল, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আমি বৃদ্ধাকে বললাম, আজের শেষ দিন, আজ আমি চলে যাব। এ কথা শুনে বৃদ্ধা কিছুটা গম্ভীর হয়ে গেল এবং বলল, ঠিক আছে। আমি বৃদ্ধাকে বললাম, এবার বলুন বিল কত হয়েছে? বৃদ্ধা বলল, তোমার যত ইচ্ছে তুমি দিয়ে যাও। বৃদ্ধা আমার খাবারের খুব খেয়াল রেখেছিলেন, তাই আমি বৃদ্ধাকে কিছু বেশি টাকায় দিলাম এবং তাকে বিদায় জানিয়ে ট্রাক চালু দিয়ে দেশে রওনা দিলাম। ট্রাক চালানোর সময় আমি জঙ্গলের মধ্যে এক ব্যক্তির দৌড়ানোর আওয়াজ পাচ্ছিলাম। আরো আওয়াজ পাচ্ছিলাম সেই শূকরগুলোর, যেগুলো হোটেলের দিকে ছুটে যেত প্রতিদিন। লোকটি চিৎকার করছিল। আমি জঙ্গলের দিকেই লক্ষ্য রাখছিলাম। এমন সময় হঠাৎ সামনে তাকিয়ে দেখলাম এক ব্যক্তি আমার ট্রাকের নিচে পড়েছে। আমি ব্রেক লাগানোর আগেই সেই লোকটি আমার ট্রাকের চাকার নিচে পিষে, আর আমি বীভৎস এক চিৎকারের আওয়াজ পেলাম। চাকার নিচে পিষে যাওয়ার পর তার চিৎকার বন্ধ হয়ে গেল। আমি ট্রাক থামানোর সাহস পেলাম না। লোকটি জীবিত আছে কি মরণ করেছে সেজন্য ট্রাক থামাইনি। ট্রাক চালাতে চালাতে আমি লক্ষ্য করলাম এখন আমার ট্রাক এসে পড়েছিল। তার হাতে সেই গোশতের বক্সটি ছিল যেটি বুড়িমা আমাকে দিয়েছিলেন। ওই লোকটির বক্সটিও ঠিক একই রকম ছিল। লোকটি সেই ব্যক্তি ছিল যে প্রথম দিন এসে পানি চেয়েছিল। এলে ঠিকানা দিয়ে বুঝতে পারলাম ওগুলো কেন এই লোকটির পিছু নিয়েছিল। ওই লোকে থাকা বক্স থেকে ওগুলো ঘ্রাণ পাচ্ছিল। নিঃসন্দেহে এই বক্সটি লোকটিকে ওই বৃদ্ধায় দিয়েছে। আমি ওই লোকটিকে পিষে অনেক দূর পথ অতিক্রম করে ফেলেছিলাম। এমন সময় ভাবলাম যদি জীবিত থাকে তাহলে তার সাহায্যের প্রয়োজন, কিন্তু যেতেও চাচ্ছিলাম না। এদিকে আমার বিবেকও আমাকে ধিক্কার দিচ্ছিল। তখন আমি সাথে সাথে ইউটার্ন নিয়ে লোকটির কাছে ফিরে গেলাম। যখন আমি লোকটির কাছে পৌঁছালাম তখন হেডলাইটের আলোতে এক বীভৎস দৃশ্য দেখতে পাই। যেখানে ওই লোকটি পেশে গিয়েছিল ওইখানে কিছু শূকর এক সাইডে দাঁড়িয়েছিল এবং লোকটির পেশে যাওয়া লাশের কাছে ওই বৃদ্ধা বসেছিল। বৃদ্ধা লোকটির শরীরের পেশে যাওয়া গোশত উঠিয়ে একটি লাল পুটলির মধ্যে রাখছিল। মনে পড়ে গেল এই সেই পুটলি যেটা আমি বৃদ্ধার কোমরে প্রথম দিন দেখে। এই দৃশ্য দেখে আমার রীতিমতো বমি চলে। আমি ট্রাকের জানালা দিয়ে মুখ বের করে বমি করতে লাগলাম। আবার সেখানে তাকিয়ে দেখলাম বৃদ্ধা কোমরে সেই পুটলি গুজে আমার দিকে তাকিয়ে বীভৎস হাসি হাসছে। বৃদ্ধা হাসতে হাসতে গোশতের বক্সটি শূকরদের সামনে ছুড়ে মারলো এবং নিজে হোটেলের দিকে চলে গেল। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। আমার যেন অসাড় হয়ে আসছে। বুঝতে পারল না যে এতদিন আমি কিসের গোশত খেয়েছি। এতদিন ধরে মানুষের গোশত খেয়েছি কোনো পায়। আমার অনবরত ঘাম ছুটতে লাগলো, শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম এই বৃদ্ধা কেন আমাকে গোশতের বক্স দিতে চাইতো, যাতে করে ওই শূকরগুলো বক্সের গোশতের ঘ্রাণে আমাকে আক্রমণ করে এবং বৃদ্ধা আমার অবশিষ্ট গোশতগুলো রান্না করে নিজেও খেতে, ওই হিংস্র শূকরগুলোকেও খাওয়াতে পারে। কিন্তু আমি ভাগ্যক্রমে এই যাত্রায় বেঁচে গেছি। আপনাদের জন্য এটি একটি গল্প হলেও আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আর আমি এরকম অভিজ্ঞতার মুখোমুখি দ্বিতীয়বার কখনোই হতে চাই না। এই ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করেছে তার নাম হচ্ছে নূর আহমেদ নুহিন। তার বাড়ি বাগেরহাট জেলায়। নুহিনের পরিবার, স্পেশালি তার বাবা একজন ওঝা। ওঝার ছেলে হওয়ার সুবাদে জিন কেন্দ্রিক অসংখ্য বিষয় তিনি প্রত্যক্ষ করেছেন, অসংখ্য ঘটনার সাক্ষীও তিনি। যেই ঘটনাটি তিনি আমাদেরকে দিয়েছেন এটি তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। স্টোরিটি শুরু 2017 সালে। 2017 সালে মাত্র 3 দিনের ব্যবধান। প্রথম দিন তার দাদা, দ্বিতীয় দিন তার মামা এবং তৃতীয় দিন তার নানা মারা যান। মাত্র 3 দিনের ব্যবধানে পরিবারের 3 জন সদস্যের মৃত্যুতে তার পুরো পরিবারে একটি ভয়াবহ শোকের ছায়া নেমে আসে। তৃতীয় দিন যখন তার নানা মারা যান তখন ওই দিন তার নানার দাফন কাফন করতে বেশ দেরি হয়ে যায়, কারণ তার খালা এবং অন্যান্য আত্মীয় স্বজনরা ঢাকা সহ দূরবর্তী স্থানে থাকার কারণে তাদের আসতে দেরি হয়। এই কারণে বেশ রাত হয়ে যায় তার নানার দাফন কাফন করতে।
যখন দাফন কাফন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর গ্রামে যেহেতু অনেক আত্মীয়দের সমাগম হয়েছে, তাই এই নুহিনদের বাসায় অনেক আত্মীয় সমাগম হয়। এখন থাকার জায়গার একটি সংকট দেখা দেয়। তখন যেটা হয় সেটা হচ্ছে নুহিন, তার মা, তার খালা এবং খালাতো ভাই, এই চারজন পাশের একটি বাসা, তাদের রিলেটিভ আর কি, সেই বাসাতে যান। সেই বাসায় তাদের থাকার ব্যবস্থা করা হয়। তাদের থাকার ব্যবস্থা যেখানে করা হয়, এটি হচ্ছে একটি বড় একটি বাড়ি। সেই বাড়ির বারান্দা একটি রুম রয়েছে। আমরা গ্রামের বাড়িগুলোতে অনেক সময় বারান্দার দিকে রুম দেখি এবং সেই রুমের পাশে একটি জানালাও থাকে, অনেকেই সেটা দেখে থাকতেন। তো এরকম বারান্দার একটি সুন্দর রুমে তাদের থাকার ব্যবস্থা করা হয়। ওটা অনেক বড় খাট ছিল। ওই বাড়িতেও আরো আত্মীয় স্বজনরা এসেছিল, তাদের ভিতরে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো কথা বলতে বলতে রাত 12টারও বেশি বেজে যায়। ওই বাড়িটার পাশের যেই বেড়া দিয়ে করা হয়েছে সেটা ছিল টিনের বেড়া। যখন ওই খাটে নুহিন, তার মা, খালা এবং খালাতো ভাই শুয়েছে, তো নুহিন এবং তার খালাতো ভাই এক পাশে, বিশেষ করে জানালার পাশে শুয়েছে, আর একদম জানালার পাশে ছিল নুহিন। হঠাৎ এক ধরনের শব্দ সবাই শুনতে পায়। টিন যেহেতু উঁচু নিচু হয়, কেউ যদি হাতে একটি লাঠি নিয়ে ওই টিনের উপরে টাচ করে যদি হাঁটতে থাকে, সে লাঠিটা একবার উঁচুতে থাকবে, একবার নিচুতে থাকবে, তখন ঠক 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 এক ধরনের আওয়াজ হবে। বাড়ির সবাই এই ঠক 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 আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন নুহিন এবং তার আম্মা ওই বাড়ির লোককে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন শব্দ কেন? তখন তারা বলে, রাত্রে প্রায়ই এমন শব্দ হয় এবং কোনো অশরীরী কিছু একটা এই শব্দ করে থাকে, সুতরাং ভয়ের কিছু নেই, আপনারা ঘুমিয়ে পড়েন। এ কথা শুনে নুহিন এবং তার খালাতো ভাই, যেহেতু বয়স কম, বেশ ভয় পান, কিন্তু তারপরেও তারা শুয়ে পড়েন। যখন নুহিনের ঘুম আসবে, একটু একটু ঘুম আসবে, এমন হঠাৎ নুহিন চিৎকার করে ওঠে। কারণ নুহিন ফিল করে জানালা দিয়ে কোনো একটি হাত ভেতরে ঢুকে নুহিনের হাত ধরে টান দিয়েছে। তো নুহিনের চিৎকারে পাশ থেকে তার মা, খালা এবং খালাতো ভাই উঠে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে। তখন নুহিন বলে যে কে যেন এই জানালা দিয়ে হাত ঢুকিয়ে আমার হাত ধরে টান দিয়েছে। তখন তার মা এবং খালা বলে যে ও কিছু না, তুমি হয়তোবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছ, ঘুমিয়ে পড়ো। তখন আবার নুহিন এবং তার মা, খালা এবং খালাতো ভাই শুয়ে পড়ে। ঘন্টাখানেক পর হঠাৎ নুহিন দেখতে পায় সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে। যেহেতু সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে, তো নুহিন চিন্তা করে যে আমি নানার কবরের কাছে যাই, রাতে কবর দিলাম, আসলে কি অবস্থা ভালো করে তো দেখতে পারি নাই, কবরটার অবস্থাটা দেখে আসি। কিন্তু নুহিনের একবারও মনে হলো না যে সকাল হয়ে গেছে, কিন্তু কোনো পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো মোরগের ডাক শোনা যাচ্ছে না। এই বিষয়টি তার মাথায় একদমই ছিল না। নুহিন ঘর থেকে বের হয়ে তার নানার কবরের দিকে যায়। নুহিন আর একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, সকাল হয়ে গেছে কিন্তু গ্রামের একটি মানুষও উঠানে নাই, রাস্তা দিয়ে হাঁটছে না। বিষয়টি নুহিনের কাছে অদ্ভুত ঠেকে। ওই বাড়ি থেকে সামান্য একটু দূরেই একটি জায়গায় তার নানাকে কবর দেয়া হয়েছে। নানার কবরের কাছে যখনই নুহিন গিয়েছে, হঠাৎ করে নুহিন দেখে চতুর্দিকে অন্ধকার। নুহিন অবাক হয়ে যায় এবং খুব ভয় পায়, কি
কি ব্যাপার, একটু আগেই দেখলাম সকাল, এখন অন্ধকার কেন? নুহিন বুঝতে পারে নিশ্চয়ই কোনো প্যারানর্মাল বিষয় তার সাথে ঘটছে। সে খুব ভয় পায় এবং ভয় পেয়ে জোরে এক দৌড় দেয়। দৌড় দিয়ে যেখানে সে ঘুমিয়েছিল সেই রুমের দিকে যেতে থাকে, কিন্তু ঘরের কাছাকাছি এসে নুহিন পা পিছলে পড়ে যায়। তখন নুহিন ফিল করছিল কেউ তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। নুহিন চিৎকার করতে থাকে। চিৎকারের একটি পর্যায়ে সে ফিল করে তার পাটি ছেড়ে দিয়েছে। এদিকে তার চিৎকারে ওই বাড়ির লোকজন ঘুম থেকে জেগে যায়। সবাই এসে দেখে নুহিন উঠোনে পড়ে রয়েছে। জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে? তখন নুহিন বলে যে আমি দেখলাম সকাল হয়ে গেছে এবং আমি আমার নানার কবরের কাছে গিয়ে যখনই জিয়ারত শুরু করব হঠাৎ করে দেখি চতুর্দিকে অন্ধকার। তখন সবাই বলে না তো, এখন তো মাত্র রাত 3:30 বাজে, সকাল হওয়ার তো কোনো প্রশ্নই নেই, তুমি ভুল দেখেছ। যাই হোক, নুহিনের বাবা যেহেতু ওঝা ছিল, সাথে সাথে তাকে ডাকা হয়, সেও পাশেই ছিল। সে এসে নুহিনকে ঝাড়ফুঁক করে, নুহিন শুয়ে পড়ে। সকালে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে তার এক খালা প্রচন্ড শব্দে চিৎকার চেঁচামেচি ভাঙচুর করতে থাকে। নুহিনের বাবা যেহেতু ওঝা ছিলেন, যখনই তার খালার কাছে গিয়েছেন তখনই তার খালা নুহিনের বাবাকে মিষ্টি রকমের গালিগালাজ শুরু করে, বলে এই তুই কেন এখানে এসেছিস, এই সেই অনেক কথাবার্তা। নুহিনের বাবা বুঝতে পারে যে তার শ্বশুর মানে নুহিনের নানার মৃত্যুটা স্বাভাবিক ছিল না এবং নুহিনের খালার উপর ভর করা সেই জিন স্বীকার করে নুহিনের নানা যখন দুপুরবেলা মাঠে ছাগলকে পানি খাওয়ানোর জন্য গিয়েছিলেন, এই সুযোগে এই জিনটি, যে জিনটি নুহিনের খালার উপর ভর করেছে, সেটি তাকে হত্যা করে, চাপ দিয়ে মেরে ফেলে। সবাই মনে করেছে তিনি দুপুরবেলা গরমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আসলে রহস্য এটাই ছিল। অনেক কষ্টে নুহিনের বাবা তার খালার উপর থেকে এই জিনটি সরাতে সক্ষম হন, তাকে পজেসড অবস্থা থেকে মুক্ত করেন। নুহিন তার দুবাই যাওয়ার কথা ছিল। দুবাই যাওয়ার জন্য তার ভিসা প্রসেসিং এবং পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য ঢাকা মিরপুরে আসে। মিরপুর থেকে ফেরার পথে মাওয়া ঘাটে বেশ দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তখন সে গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে। যাই হোক, ঘন্টাখানেক পরে আবার যখন ফেরিতে গাড়ি ওঠে সে চলে আসে। বাড়িতে আসার পর নুহিন একটি অদ্ভুত বিষয় খেয়াল করতে থাকে। সেটি হচ্ছে রাতের বেলা সে যখন ঘুমাতে যাবে হঠাৎ করে দেখে মধ্যবয়সী একজন লোক, যাকে সে চেনে না, মোটামুটি সুন্দর চেহারা একজন মানুষ তার পাশে বসে হাসছে। তার হাসিটি মোটেই বিশ্রী রকমের নয়, অট্ট হাসিও নয়, ভয়ঙ্কর নয়। কেউ যখন খুশি হয়ে হাসে ঠিক তেমন মনে হচ্ছে যে নুহিনের কোনো কারণে বা কোনো আচরণে ওই লোকটি খুব খুশি হয়েছে, এই জন্য লোকটি হাসছে। কিন্তু লোকটিকে নুহিন চেনে না। নুহিন জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি সমানে হেসে চলছে। নুহিন বিরক্ত হয়ে পাশের রুমে তার বাবাকে ডাকতে যায়, দেখেন তো কে আমার রুমে এরকম আমার দিকে তাকিয়ে হাসছে। সবাই এসে দেখে তার রুমে কেউ নাই। নুহিন তখন ভয় পায় যে কি ব্যাপার, আমার রুমে একটু আগে যিনি ছিলেন ইনি কে? এরকম নাকি নুহিন মাঝে মাঝেই রাতের বেলা এটি দেখত। দেখে যখনই চিৎকার দিত তখনই
এই লোকটি অদৃশ্য হয়ে যেত। রাত্রে শুয়ে আছে, পাশে দেখছে একজন লোক শুয়ে আছে, সেই মধ্যবয়সী একজন মানুষ তার দিকে তাকিয়ে হাসছে। নহিন যখনই চিৎকার দিত, লোক চলে আসতো, তখনই এই লোকটি অদৃশ্য হয়ে যেত। যথারীতি এক সময় নহিনের ভিসা হয়ে যায়, দুবাইতে চলে যায়। দুবাইতে যাওয়ার কিছুদিন পর নহিনের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন ছুটির দিনে নহিন বিশ্রাম নিচ্ছে, পাশের রুমে আর একজন লোক আছে, সেও বাংলাদেশি। সেই লোকটি হঠাৎ করে কে 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 বলে চিৎকার করে ওঠে, কারণ ওই লোকটি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল, বেশ বেলা পর্যন্ত। বলে কে কে কে? তো নহিন তার কাছে যায়, বলে কি হয়েছে? বলে কে যেন তার পা ধরে টান দিয়েছে। তো নহিন বলছে যে আপনি তো ঘুমিয়েছিলেন, হয়তো বা ঘুমের ঘোরে আপনি স্বপ্ন দেখেছেন। তো লোকটি বলছে না না, আমি স্বপ্ন দেখি নাই, সত্যি সত্যি আমার পা ধরে জোরে টান দিয়েছে। তো নহিন লোকটির পায়ের দিকে খেয়াল করে যে পায়ের একটি নখ বা আঙ্গুল লাল হয়ে আছে, মনে হচ্ছে ওই জায়গাটা ধরে কেউ টান দিয়েছে। নহিন প্যারানর্মাল কোনো একটা বিষয়ের অস্তিত্ব অনুভব করতে থাকে। ওই দিনই রাতের বেলা নহিন ঘুমিয়ে আছে, আধো আধো ঘুম। তখন হঠাৎ করে নহিন ফিল করে কে যেন তার পায়ের আঙ্গুল ধরে এমন জোরে টান দিয়েছে যে সে খাট থেকে পড়ে ওয়াশরুমের কাছে গিয়ে পড়েছে এবং তার পায়ের আঙ্গুল ভেঙে ফেটে হাড় বেরিয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা, সেই সাথে অনবরত রক্ত বের হচ্ছে। সাথে সাথে হসপিটালে ফোন করা হয়। হসপিটালে ফোন করার পর ডাক্তার আসে, অ্যাম্বুলেন্স আসে, তাকে হসপিটালাইজ করা হয়। সেখানে সে অনেকদিন চিকিৎসারত অবস্থায় ছিল। নহিন এই বিষয়টি তার বাবাকে যখন জানায়, তখন তার বাবা দেশ থেকেই এই সমস্যার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করে। কারণ উদ্ঘাটনের দেখা যায় যে নহিন যখন ঢাকা থেকে ফেরার পথে মাওয়া ঘাটে অপেক্ষা করছিল, তখন সেই জিনটি, যে জিনটি তার নানাকে হত্যা করেছে এবং তার খালার উপরে পজেসড হয়েছিল, সেই জিনটি ওই সময় তার পিছু নিয়েছে আবারও, এবং পিছু নিতে নিতে দুবাইতেও এসে হাজির হয়েছে। তখন নহিনের বাবা সে দেশে থেকেই ট্রিটমেন্ট করা শুরু করে এবং এই মুহূর্তে নহিনের অবস্থা ভালো, আপাতত তার সাথে কোনো প্যারানর্মাল বিষয় ঘটছে না। এই ছিল ঘটনা। এই ঘটনাটি হৃদয় শুনেছিল তার ছোটবেলায়, তখন তার বয়স বছর 10 হবে। হৃদয় গিয়েছিল তার মামা বাড়ি বেড়াতে তার আম্মুর সাথে, এবং সেখানে তার মামি এই ঘটনাটি শেয়ার করে। তো হৃদয় সেটা শুনেছিল তখন, এবং সেই ঘটনাটি যতটুকু মনে আছে ভাষা তার সাথে আরো একটু তিনি দেশ থেকে শুনে নিয়ে তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। যখন হৃদয়রা তার মামা বাড়ি বেড়াতে যায়, তখন তার বয়স বছর 10। তার মামা আলাদা হয়ে গিয়েছিল তার নানা বাড়ি থেকে, এবং আলাদাভাবে বাড়ি করেছিল মানিকগঞ্জের কোন একটা গ্রামে। জায়গাটা বেশ সুন্দর। হৃদয়ের আম্মুর সাথে যখন সে যায়, দেখে যে রাস্তার দুই পাশে সুন্দর ফসলের মাঠ, এবং ওই জায়গাটাতে বেশিরভাগ ভুট্টার ক্ষেত, যেদিকে মানে তার মামার বাড়ি। তার মামারও বিশাল ভুট্টার জমি ছিল। তো ওদিক দিয়ে তারা যখন আসছে, রাস্তা দিয়ে তাকায়, খুব সুন্দর লাগছে হৃদয়ের কাছে। একদম ভুট্টার ক্ষেত তো বেশ উঁচু, মানে অবশ্যই দেখা যাচ্ছে যে দেখা যায় না অনেক কিছু, মানে বেশ উঁচু হয়ে আছে। তো যাই হোক, ওই রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দর দেখতে দেখতে চলে আসে মামার বাড়িতে। তো এসে বসে, খুব সুন্দর তার মামা বাড়ি, এবং তার মামা সুন্দর করে ঘর বানিয়েছেন। তো সেইখানে বসে তারা তাদের মতো খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। তো হৃদয় দেখছিল যে তার মামার বাসার যে উঠোনের ওই পারে
মানে একদম কর্নারে, মানে তাদের মূল ভিটার বাইরে একটা দোতলা কাঠের বাড়ি, খুব সুন্দর একটা কাঠের বাড়ি, টিনের চাল দেয়া, কিন্তু ওইটা বাড়িটা টোটালি তৈরি করা কাঠের, কালো রঙের কাঠের বাড়ি। সেই বাড়ির পাশে একটা বড় গাছ, নেড়া গাছ, হৃদয় ঠিক মনে করতে পারছে না কোন গাছ সেটা, বাট খুব সুন্দর একটা কাঠের বাড়ি ছিল এবং একটা নেড়া গাছ। তো হৃদয় তার মামাকে জিজ্ঞেস করেছিল যে মামা এই ঘরে কে থাকে, তো তার মা বলছে কেউ থাকে না, এটা ইসের মানে ফসল রাখার জায়গা। তো হৃদয় একটু অবাক হয়েছিল, এত সুন্দর একটা মানে বাড়ি। হৃদয় হেঁটে হেঁটে দেখছিল বাড়ির চারপাশ, খুব সুন্দর লাগছে তার কাছে, কালো কাঠের একটা বাড়ি, এবং সেই বাসার ওই বাসাটার সামনে দোতলা ঘরটার সামনেও একটা ছোট আঙিনা আছে। সেই আঙিনাটা একটু অযত্ন অবহেলায় আছে, মানে এটাকে খুব একটা যে মানুষ টেক কেয়ার করে সেরকম না। এবং সেইখানেই একটা নেড়া গাছ, পাতা টাতা নাই, মনে হয় মারা গেছে ডালপালা। তো সেই ঘরের মূল যে ফটক সেটা বন্ধ করা, এবং সেই বাড়িটার ভেতরে ঢোকার রাস্তা সে দেখতেছে যে এখানে জানলা যে খোলা, মানে ওখানে তো জিনিসপত্র রাখা, মানে এই যে ধান টান এসব অনেক কিছু ওখানে ঢোকায় রাখছে। তো সেই জানলা দিয়ে দেখতেছে, ওখানে জানলাটা খোলা বাতাস যাওয়ার জন্য। তো জানলা দিয়ে হৃদয় দেখতেছে যে একটা সিঁড়ি উঠে গেছে উপরে দোতলার দিকে। তো হৃদয়ের খুব কিউরিয়াসিটি লাগে, ছোটবেলায় খুব কিউরিয়াসিটি লাগে যে উপরে এখানে কে থাকে, এরকম মানে খালি, এবং দেখতেছে উপরে জানলাগুলো বন্ধ। তো যাই হোক, হৃদয় ঘুরে ফিরে দেখে, তো বিকালবেলা তার মামি তার আম্মুর সাথে গল্প করতেছে বসে বসে। এই পাশে মানে তাদের যে মামার যে ভিটার এই পাশে একটা বড়ই গাছের নিচে বসে তিনি গল্প করতেছেন, এবং সামনে তাকায় আছেন। সামনে একেবারে সেই ভুট্টার মাঠ, ওটা মানে পাতায় এখন ঝুলতেছে খুব সুন্দর বাতাসে, এবং সেই অনেক দূর পর্যন্ত মাঠ, তারপরে দেখা যাচ্ছে দূরে গাছপালার একটা সারি, খুব সুন্দর। বিকেল, পড়ন্ত বিকেল। তো হৃদয় তার মা আর মামিকে কথা বলতে দেখে সে হেঁটে ওই পাশে ওই কাঠের বাড়িটার দিকে চলে যায়। তো একেবারে নির্জন, ওই জায়গাটায় কেউ নাই, খা খা করতেছে জায়গাটা, পুরো মনে হয় খালি খা খা করতেছে এরকম। হৃদয়ের কাছে একেবারে অন্যরকম একটা পরিবেশ মনে হয়। তো সে হাঁটতে হাঁটতে ওই বাসার এই পাশের অংশে চলে আসে। এসে সে অবাক হয় যে ওইখানে একটা সিঁড়ি আছে, এবং ওই সিঁড়িটা উপরে উঠে গেছে, ওটার সামনে কোনো মানে দরজা বা কিছুই নাই। তো হৃদয় কাঠে পাড়া দেয়, দেখে মচমচ করে উঠছে কাঠটা। তো সে আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। উঠতে উঠতে সে দোতলায় উঠে যায়। তো উঠে দেখে যে সে যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা একটা সরু বারান্দার মতো সিঁড়ি উঠে গেছে, একটা ছোট্ট বারান্দার মতো এরকম পাশ থেকে গেছে, এবং কাঠের রেলিং আছে। তো ওইটা দিয়ে হাঁটতে হাঁটতে সে ওই বারান্দাটার শেষ মাথায় যায়, তাকায় দেখে যে ওই বারান্দার কর্নারে একটা জানালা, বড় জানলা, সেটাও বন্ধ করা। তো শেষ মাথায় যেয়ে সে তাকায় দেখতেছে যে সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে সামনে বড়ই গাছটা দেখা যাচ্ছে, এবং বড়ই গাছের নিচে তার মা আর তার মামি বসে আছে। তো সে তার আম্মুকে ডাক দেয় ওইখান থেকে, আম্মু। তো তার আম্মু উপরে তাকে বলে, এই তুমি ওখানে কেমনে গেছো? তো তখন তার মামি দেখলো যে তার মামির চেহারা পাংশু হয়ে গেছে। তার মামি বলতেছে, এই নামো নামো ওখান থেকে, তাড়াতাড়ি আসো, ওদিকে কেমনে গেছো? বলে তিনি উঠে দাঁড়াইলেন ওখান থেকে, তাড়াতাড়ি উঠে দাঁড়াইছেন। উঠে দাঁড়ায় তিনি মনে খুব দ্রুত এখানে চলে আসেন এই পাশে। হৃদয়ের আম্মুও ফলো করছে, করে সিঁড়ির গোড়ে আসে, সে তাকে বলছে, এই হৃদয় তাড়াতাড়ি আসো। তারা উঠতেছে না, হৃদয়ের মামি উঠতেছে না, বলছে তাড়াতাড়ি আসো। তো হৃদয়ের কাছে অবাক লাগলো যে সে এটা কি অপরাধ করছে, এইভাবে কেন ডাকতেছে, মানে ডাকাটাও কেমন উদ্গ্রীব ভাবে, মানে বেশ অ্যাংশাস এরকম। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর কি, সিঁড়ির দিকে নেমে যাবে। তো এই সময় সে জানালাটার দিকে একবার তাকালো, জানালাটা খোলা, জানলার ভিতরে দেখা যাচ্ছে অন্ধকার একটা ঘর, এবং মানে এই যে বিকেলের পড়ন্ত আলো একটু পড়ছে জানলা দিয়ে ভেতরে, সেখানে সে দেখতে পাচ্ছে ওইখানে একটা খাট, এবং কেমন একটা মানে সোদা গন্ধ সে ভেতর থেকে আসতেছে, মানে এটা খোলা টোলা হয় না, এরকম একটা খাট দেখা যাচ্ছে, মানে একটা খাট। আর এক মানে চোখের এক পলকে একটা টেবিল দেখলো কর্নারে। যাই হোক, সে তাড়াতাড়ি ওদিক দিকে হেঁটে সিঁড়িতে নেমে গেল। তো তার মামি বললো, উপরে উঠছো কেন, তুমি কোথাও যাবা না, এখানে হাঁটাহাঁটি করা নিষেধ, তার মামি বলতেছে। তো হৃদয়ের আম্মু বললো, কেন ভাবি, কি সমস্যা আছে এখানে? কারে আছে, এটার মধ্যে উপরে জিনিস আছে, সবাই ভয় পায়, কেউ যায় না। তখন হৃদয়ের আম্মু বললো, ও আচ্ছা, মানে সমস্যা আছে? বলে যে হ্যাঁ, এখানে সমস্যা আছে। তো যাই হোক, হৃদয়কে নিয়ে আসলো। তার মামি বললো, ওখানে যাবা না, ওই কোনা দিয়েও যাবা না, ক্ষেতের কাছেও যাবা না, এরকম করে মানা করতেছে। তো তখন হৃদয়ের আম্মু জিজ্ঞেস করলো যে কি হয়েছিল এখানে, কি উপরে জিনিস, কেমন কি? তো তখন হৃদয়ের মামি বলতেছে যে এটা ছিল এই জমিদারের গুদাম ঘর, মানে এনে জমিদারের জিনিসপত্র থাকতো, ফসল উঠতো, আর উপরে ছিল ম্যানেজারের ঘর, ম্যানেজার থাকতো, আর তার পাশে ছিল জমিদারের বিশ্রাম ঘর, বিচারের ঘর, এখানে সে বিচার করতো, এনে অপরাধ করতো যারা। যাই হোক, এখানে কাম কাজ চলতো। তো জমিদার তো একসময় গেছে, জমিদার শেষ, জমিদার যখন চলে যায় তখন এটা খালি হয়ে গেছে। তো খালি হয়ে যাওয়ার পরে এখানকার যারা কৃষক আছে, যারা চাষাবাদ করে গৃহস্থরা, তারা এই ঘর নিছে।
নেয়ার পর হেরা এখানে ফসল রেখে উপরে আর কেউ থাকতে পারে না, উপরে ঘরে যেই থাকে এই ভয় পায় আর থাকতে চায় না। তো তখন এদের আম্মু বলতেছে কি দেখে, বলে এই ওখানে থাকছে রাত্রেবেলা মনে হয় যে কে নাচানাচি করে, শব্দ করে, গান গায়, ঘর ঘর করে শব্দ করে। যেমন এক লোকরে রাখছিল এখানে, সে হঠাৎ করে দেখে ওখানে শব্দ হইতেছে পাশের ঘরে। তো সে ওই কোনার ঘরটা থেকে বেরিয়েছে, ওই যে দিক দিয়ে হৃদয় উঠছিল, ওর পাই দিয়ে গেছে হাইটা, যে সে ওইদিকে জানালা দিয়ে তাকাইছে। এটা ছিল জমিদারের বিশ্রাম ঘর, এখানে জমিদার বিশ্রাম নিত। ওই পাশেই বিচার করতো, আবার বিচারেরও ঘর আছে। তো ওইখান দিয়ে তাকাইছে, তাকায় দেখে যে মানে দুইটা চোখ ওইখানে জ্বলতেছে, অন্ধকারের মধ্যে শুধু চোখ, মানে কিচ্ছু দেখা যায় না, দুইটা চোখ জ্বলতেছে এরকম, কিন্তু আর কিচ্ছু দেখা যায় না। এবং মনে হলো যে ওই লোকরে দেখে চোখ দুইটারও কাছে আইতেছে জালনার কাছে। ওই লোক ভয় যে নামছে, সে আর ওইদিকে থাকবো না, চলে গেছে। তো যাই হোক, ওখানে মানুষ এরকম থাকতে পারে না। তো ঈদের আম্মা বললো যে হ্যাঁ আসলে ঈদের ভয়ের কারে। সব শেষে কি হয়েছে জানেন না, এইখানে এক মাস্টারে রাখছিলাম, ওখানে থাকবো, আমরা খাবার দিব, আমার পোলা দুটারে পড়াইবো, সামনের ঘরের পোলা দুটারে পড়াইবো। তো এরকম আরো কয়েকটা টিউশনি করে নিবো আর কি। মানে হ্যাঁ আসলে চাকরি বাকরি নাই, তো বেশ কষ্টের সৃষ্টি আছে। তো মাস্টার সাহেব এনে থাকবো, ঠিকঠাক হইলো। তো আমরা কইলাম যে ওই জায়গাটাই আছে থাকার জন্য। মাস্টার সাহেব দেখলো, তো ভয়ের কথা আর তারে আমরা কেউ কই নাই, সে ওইখানে থাকতে রাজি হইলো যে ওখানে থাকবো। তো মাস্টার সাহেবও সুন্দর করে ওই ঘরটা সুন্দর করে গোছায় টোছায় যা আছে, ওই ঘরের মধ্যে কিন্তু ওই জমিদারের টেবিল আছে, খাট আছে, এগুলাই সে সব গোছায় নিছে, গোছায় নিয়ে ওইখানে থাকবে সে। তো মাস্টার সাহেব কয়েকদিন থাকার পরে একদিন এসে আপনার ভাইরে কইতেছে যে ভাই আমি তো এখানে কিছু সমস্যা দেখতেছি। তো আপনার ভাইগুলো কি সমস্যা? সমস্যা হলো রাত্রেবেলা মনে হয় যে এখানে পোলাপাইন উঠে দুষ্টুমি করে, মানে কতগুলা পোলাপানের শব্দ পাই, মনে হয় যে এখান থেকে উঠে আমার এই বারান্দার সামনেতে দৌড়াই মাথা যায় ওই মাথা যায়। তা আমি কয়েকদিন জালনা খুলে তাকাইছি, ধমকাইছি, এই কেউ এখানে, কেউ কোনো কথা কয় না। আবার দেখে হাসে, আবার দেখে আমার পাশের রুম থেকে কে জানি কিল মারে, আমার এইখানে আমার খাটতেই বা সেখানে কিল মারে। তা আপনার ভাই আর হ্যাঁ ভয়ের কিছু বলে নাই, বলছে যে না হইতে পারে পোলাপেনটা আছে দুষ্টু, আরো কয়েকটা ঘর আছে না এদিক ওদিক, এরাই হবে, আপনি এত চিন্তা করেন না, দোয়া দৌড় পড়ে হয়ে পড়েন। তো এইটা আপনার ভাই কইছে। এরপর তো আর কোনো খবর নাই। এরপর কয়েকদিন পরে একদিন ভোর রাতে এই পোস্ট অফিসের যে চিঠিপত্র নেয় যে রানার, উনি এসে চিৎকুর দিতেছে বাসার সামনে, জোরে জোরে চিৎকুর দিতেছে আপনার ভাইয়ের নাম দিরা, বলে যে অমুক সাহেব বাইরে আসেন। তো তখন আপনার ভাই বেরিয়েছে, বলে কি হয়েছে, দেখে যে ওই যেই রানার হের হাতে একটা হারিকেন লাডি আর হের ব্যাগ ট্যাগ আছে আর কি, আর তার সাথে মাস্টার সাহেবের ধরে রাখছে এক হাতে। মাস্টার সাহেব একদম মাথা টাথা করে বমি করতেছে ওইখানে। তো তাড়াতাড়ি তারে নিয়ে গেল ঘরের কোনায়, সে তার আরো বমি করলো, করার পর তারে পরিষ্কার করে দিল আপনার ভাই যে পানি টানি দিয়া, তা সেবা যত্ন করার তো কেউ নাই। তো যাই হোক, তারে পানি টানি দিয়ে পরিষ্কার করে দিয়ে বললো কি হয়েছে। ওই পোস্ট অফিসের লোকরা জিজ্ঞেস করলো আপনার ভাই কি হয়েছে, বললো যে না আমি জানি না, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, আমার কাছে অনেক চিঠি, আমি দূর পর্যন্ত যাবো। তো ওইখান থেকে হঠাৎ করে আমি দেখি যে ক্ষেতের মধ্যে কি জানি এখানে, মানে আপনার এখানে মনে হচ্ছে নড়াচড়া হইতেছে, বিশেষ মনে হয় যে একদম ক্ষেত ভেঙে ফেলাইতেছে এরকম অবস্থা। তাই আমি বললাম যে কি ব্যাপার এরকম কেন? তো আমি জাস্ট লাঠিটা নিয়ে আমি আস্তে আস্তে করে সামনে গেছি দেখার জন্য। একদম কাছে যে হারিকেনটা ধরছি, দূরে যায় দেখি যে এই লোকরে মনে হয় যে বাতাসের মধ্যে উড়ে এসে পড়লো ধপ করে এক জায়গায়, মানে একদম মনে হয় বাতাসের মধ্যে আলগি দিয়ে এসে নিচে পড়লো ধপ করে। তো পইড়া তো পইড়েই আছে, কোকাইতেছে, মানে যে একদম তার জান শেষ। আর হের থেকে বেশ খানিকটা দূরে ওখানে কতটি কালো রঙের কুত্তা, এরই ওখানে কিন্তু কবরস্থান আছে, পুরানো কবরস্থানে, পুরানো কবরস্থানে খাড়া দিছে, খাড়ায় গড় গড় করতেছে। এর ওই পাশে কিন্তু একদম মানে কুয়াশা ভরে গেছে। তো আমি দেখলাম, দেখে আমি ওই লাঠি সামনে নিয়ে হপ হপ করে চিৎকার করতে করতে সামনে গেলাম, যে হেরে ধরলাম, ধরে ওনার উড়াইলাম, উড়াই তার জিজ্ঞেস করতেছে আপনি কই থেকে আইছেন, কেমনে আইছেন। হের কইতে পারেন, হে শুধু কোকায়। তো পরে হেরে নিয়ে এলাম আমি কান্দে করে, মানে কান্দে এরকম হাত দিয়ে অনেক কষ্টে তুললে আনছি পর্যন্ত। তো পরে হে করলো যে আপনাদের বাসার এই ঠিকানা আর কি, যে এখানে নাকি হে থাকে। তো যাই হোক লইলাম আপনাকে বাসায়। এগুলো বলে পোস্ট অফিসের লোক তারপর চলে গেল। তো আপনার ভাই কি করবে, একা একা নিয়ে গেল, নিয়ে যে হের ঘরে উড়াইলো। তো হে উঠতে পারে না, অনেক কষ্ট। যাই হোক অনেক কষ্টে আপনার ভাই যে রুমে উঠাইলো, ওটা খাটে শোয়াই দিল, দিয়া বললো কি হয়েছে আপনার, কি মানে ভয় পাইছেন কেমনে, ওখানে গেছেন কেমনে। তো তখন উনি ঘটনা করলো আপনার ভাইরে, বললো যে উনি নাকি ওই জায়গায় যখন পড়তো রাত্রেবেলা, রাত জায়গায় পড়তো, এই বাচ্চা পোলাপান পড়ানোর পর রাত্রেবেলা নিজে পড়তো।
তো যখন পড়তো তখন উনি শব্দ শুনতো, এটা তো আগেও কইছে যে ওই এদিকে শব্দ পায় ওদিকে শব্দ পায়, মনে হয় যে হ্যার পাশে ওই দরজার মধ্যে টকটক করে, আর বাচ্চাদের শব্দ মনে হয় যে বাচ্চারা খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে এরকম। আবার অনেক সময় নাকি শব্দ পাইতো রাত্রেবেলা, মানে কারে জানি মারতেছে, ওই মারতে মারতে ওদিক দিয়ে নিয়ে যেতেছে আর ওই চিল্লাইতেছে বাবা গো মাগো। তো মাস্টার সাহেব খুব অবাক হইতো যে কে কারে এখানে মারে, এটা কেমন কথা। তিনি চিন্তা করে, পরে চিন্তা করলো এখানে গুদাম আছে, নিজে মালপত্র হয়তো নেয়, কি হয় কারা ওরা নিজেরা মারামারি করে কিনা। তো উনি তো আসলে নির্বলিত মানুষ ছিল, উনি এগুলোর মধ্যে আর নাক গলাইতে চায় নাই। তো যাই হোক, একদিন উনি এরকম রাত্রেবেলা জানলার সামনে পড়তেছিল, তো পড়তে পড়তে ওনার খুব মানে ক্লান্ত লাগছে। তো উনি যে ওনার একটা কেরোসিনের কুকার ছিল, ওখান থেকে চা বানাইছে, চা বানাই না বসছে বসে ওই ওনার একটা টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিছে, আকাশে জ্যোৎস্না দেখে টেবিল ল্যাম্পটা বন্ধ করে চা খাইতেছে টেবিলের মধ্যে। এখন বাইরে কিন্তু ওই চাঁদের আলোতে মোটামুটি হালকা আলো আছে, এর মধ্যে তিনি দেখতেছে যে সামনে যে ওই ইসের ক্ষেত, ভুট্টার ক্ষেত, এখানে পাতা অনেক নড়াচড়া হইতাছে এরকম। তো উনি দেখা ভালো মতন উনি তাকাইলো যে ঘটনাটা কি, এখানে কি হইতেছে, মনে হচ্ছে যে ভুট্টার ক্ষেত ওই পাশে দেখে ভেঙে ফেলাইতেছে এরকম। তো ভালো মতো দেখতেছে, চায়ে চুমুক দিতে দিতে, এখন ওখানে কিন্তু ওরকম নাই, মানে ওই আলো কিন্তু ওরকম নাই, কিন্তু ওই যে চাঁদের আলোতে এখন দেখা যাইতেছে বেশ স্পষ্ট এখান থেকে, যেহেতু মানে এখানে অন্ধকার ওইখানে অন্ধকার। এর মধ্যে উনি তাকায় দেখলো যে দূরে ক্ষেতের মধ্যে থেকে একটা মানুষ বেরিল। তো ভালো কথা, একটা মানুষ বেরিয়েছে, মাস্টার সাহেব মনে করছে যে ওইটা মনে হয় কে এখানে রাত্রেবেলা ক্ষেতের মধ্যে আসছে, আবার চোর টোর নাকি, এগুলো চিন্তা করতেছে, কারণ ক্ষেতে এখানে যদি কাজ করতে আসে রাত্রেবেলা কি এত রাইতে কি। তুমি আবার ভালো মতো তাকায় দেখতেছে যে কি ব্যাপার। তো তাকায় দেখে একটা লোক বেরিল, লোক বেরিয়ে আস্তে আস্তে হাইটা ওই এই বাসার দিকে আসতেছে। তুমি চিন্তা করলো এই বাসার দিকে আসতেছে, মানে তা আয়সা দেখলো যে একদম বাসার সামনে দাঁড়াইছে লোকটা, মানে ওই জানলা বরাবর। দেখে মনে হইতেছে যে ওনারা দেখতেছে লোকটা নিচ থেকে, মানে উনি যে দেখতেছে ওনারও দেখতেছে। তো উনি ভালো মতো তাকায় দেখে যে লোকটা উপর দিকেই তাকায় আছে, কিন্তু ওই যে চাঁদের আলোতে লোকটার চেহারা দেখা যাচ্ছে, কিন্তু চোখটা বোঝা যাইতেছে না, মনে হচ্ছে চোখ নাই, ওই জায়গাটা মনে হচ্ছে গর্ত দুইটা, মনে হচ্ছে কোনো গর্ত। তো মাস্টার সাহেব ভয় পেয়ে গেছে, উনি তাড়াতাড়ি জানলাটা লাগাই দিছে, জানলা লাগাই দিয়ে উনি পিছায় বসছে। উনি কিন্তু ঘরের বাতি তখনও জ্বালায় নাই, ওনার জানলা দিয়ে আলো আসতেছে, এবং জানলাটা খুব, ওনার রুমের জানলা কিন্তু বেশ ঢকের, দেখছেন তো কাঠের ফ্রেম করা কাজ দেওয়া সুন্দর, ওখান থেকে চাঁদের আলো তখন আসতেছে। তো উনি আর লাইট জ্বালায় নাই, উনি আস্তে করে জানলার থেকে আইসা আস্তে করে খাটে শুয়ে পড়ছে ওনার মতো। কিন্তু উনি যখন খাটে শুয়ে দিচ্ছে, ওনার কাছে মনে হয়েছে কে জানি সিঁড়ি দিয়ে উঠতেছে ওনার এখানে। অনেক ভয় পাইছে উনি, যে সিঁড়ি দিয়া বৃদ্ধা উঠছিল, যে ওই সিঁড়ি দিয়া মনে যে করতেছে, উনি অনেক ভয় পেয়েছে মাস্টার সাহেব। তো ভয় পেয়ে উনি মানে চুপচাপ ছিল। তো একসময় আইসা দেখলো যে ওনার ওই বারান্দার সামনে জানলার কাছ দেয়া মনে হলো যে কে দাঁড়ায় আছে, ওই ওনার খাটের দিকে তাকায়, ঘর কিন্তু অন্ধকার। এখন উনি এখান থেকে দেখতেছে একটা মানুষের মতো অবয়ব, কারণ ওই যে চাঁদের আলো পড়ছে এখানে, চাঁদের আলোতে একটা মানুষের ছায়ার মতো পিছন দিয়ে পড়ছে, চেহারা টেরা কিছু দেখা যায় না, মনে একটা মানুষ দাঁড়ায় আছে এখানে ওনার জানলার সামনে। তো মাস্টার সাহেব ভয় পেয়েছে, ভয় পেয়ে উনি ঘুমাই গেছে, ওনার আর নাই, চোখ বন্ধ করে ঘুমাই গেছে। যাই হোক, ওই দিন তো গেল এটা। এরপর দিন রাত্রেবেলা মাস্টার সাহেব আবার পড়তে বসছে, এর সামনে একটা পরীক্ষা, চিন্তা করছে যে রাইট করে পড়বো উনি। তো পড়তেছে তো এক সময় ঘুম লেগে গেছে চোখে, মানে একদম অনেক রাইট হয়েছে, চোখে ঘুম লেগে আসছে। তো উনি আবার ওই চিন্তা করলো চা বানাই খাই। তো উনি চা বানাইছে, চা বানায়া ওই আগের মতোই উনি ওই টেবিল ল্যাম্প নিবাই দিয়ে চা খাইতেছে, আর জানলা দিয়ে বাইরে তাকায় দিছে, চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে ক্ষেতের মধ্যে দেখতেছে। তো হঠাৎ দেখে ক্ষেতের মধ্যে অনেক মানে নড়াচড়া, মানে ক্ষেত নড়তেছে, সেই এর মধ্যে দেখলো যে কুত্তা কতনি বেরিল ওই সাইড থেকে, ঘেউ করতে কুত্তা এখানে গেছে, কাউরে দেখে ঘেউ করতেছে। তুমি ভালো মতন তাকায় দেখার চেষ্টা করলো যে কিরে কি দেখা করে এরকম। তাকায় দেখে যে একটা কম বয়সী পোলা ওখানে খাড়া দিছে, ওই পোলারে দেখে কুত্তা ঘেউ করতেছে, যে পোলা ওখান থেকে হাপ করতেছে, কুত্তা আর সরে না, ঘেউ করে। তো মাস্টার সাহেব তো ভয় পাইলো, চিন্তা করলো এই পোলারে যে কামড় টামড় দেয়। তো উনি ওই জানলা খুলে নিল, জানলা খুলে উপর দিয়ে উনি করতেছে এই কুত্তার সাথে চিল্লাইতেছে, মানে সর এন থেকে সর, এরকম করতেছে, কুত্তা আর সরে না। তো এই একটা লাড়ি ছিল রুমের মধ্যে, পুরানো লাড়ি, ওই জায়গায় বয়স্ক মানুষের লাড়ি, ওই লাড়িটা তুলে নিছে উনি, নিয়ে ওই লাড়ি দেখাইতেছে কুত্তার উপর থেকে। তো কয়েকটা কুকুরের দিকে তাকায়, হ্যাঁ বারান্দার দিক তাকাও ঘেউ শুরু করলো। তো কুত্তা কিন্তু একটাও সরে না, এদিকে ওই কম বয়সী ছেলেটা কাঁদতেছে ভেনে। তো এই দেখে মাস্টার সাহেবের মায়া লাগলো, হে ওই লাড়ি নিয়ে নেমে গেল উপর থেকে দৌড়ে। তো চিন্তা করলো যে কুত্তাটিরে ধাওয়াই দিব উনি। তো দৌড়ায় নামতেছে, নাইমা সিঁড়ি দিয়ে নাইমা একদম ঝাইরা দৌড় দিল রাস্তা ক্রস করে ওই পাশে।
তো যে হে কুত্তার সামনে যে লাড়ি দিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি মারতেছে, ঠাস ঠাস করে লাড়িতে মাটিতে বাড়ি দিতেছে আর সামনে যাইতেছে। তো এ দেখলো যে পোলাটা দৌড় দিয়ে ঢুকে গেল ক্ষেতের ভিতরে আইল দুরা। তো হে চিন্তা করলো আরে করে কি, কুত্তাও দেখলো যে পিছে পিছে দৌড়াইছে। তো মাস্টার সাহেব চিন্তা করলো আরে এটা তো ঠিক হলো না, উনিও দৌড় দিল পিছনে। চিন্তা করলো এই পোলারে তো কামড় টামড় দিলে সমস্যা হয়ে যাব, এরকম রাত্রেবেলা কুকুর করতে গাইছে। তো ক্ষেত ধরে দৌড়াইতেছে, এখন ভুট্টা ক্ষেত কিন্তু অনেক উঁচা, মানে একেবারে মানুষের মাথার সময় কিছুই দেখা যায় না আশেপাশে। দৌড়াইতেছে, ওই পোলাও দৌড়াইতেছে, মাস্টার সাহেব দেখছে যে কুত্তা দৌড়াইছে, তার পিছে পিছে মাস্টার সাহেব দৌড়াইতেছে। সাথে করে তো কোনো হারিকেন মারিকেন কিচ্ছু নাই এর সাথে, হে এমনি দৌড়াইতেছে। তো দৌড়াইতে নাকি মাস্টার সাহেব এক জায়গায় দিয়ে বেরিয়েছে, দেখছে যে একটা খোলা জায়গা, ওই জায়গায় ওই পোলা দৌড় দিয়ে বেরিয়েছে, আর ওই পিছে পিছে কুত্তাটিও দৌড় দিয়ে বেরিয়েছে, উনিও দৌড় দিয়ে বেরিয়েছে খোলা জায়গায়, মানে এখানে ক্ষেত শেষ। তো অনেকটুক জায়গা খালি, ওইটুক জায়গা দৌড় দিয়ে ওই পোলাটা যাইতেছে। মাস্টার সাহেব ডাক দিল, এই ছেলে এদিকে আসো, ওদিকে যাও না, আরে কুত্তারে চিল্লাইতেছে কুত্তার সাথে। তো দেখলো, উনি অবাক হয়ে দেখলো এই যে খোলা জায়গাটা দৌড়াইতে এই ছোট পোলাটা একটা বড় মানুষ হয়ে গেল। মানে খুবই অবাক করা কাণ্ড, মানে একটা ছোট পোলায় আজকে ফট করে একটা বড় মানুষ যেরকম হয় সেরকম হয়ে গেল। দৌড় দিয়ে যায় ওইখানে দেখলো যে কতটি এরকম ইসের মতো উঁচা, মানে মাস্টার সাহেব এনতে বুঝছে যে উনিও দৌড়াইতেছিল। তো উনি যে বুঝলো যে এটা কবরের মতো, মানে এখানে কবরস্থান। হে দাঁড়ায় গেছে, এটা দেখলো যে ওই ছোট পোলাটা বড় মানুষ হয়ে গেছে সাইজে। তো সে ওইখানে ঘুরে দাঁড়াইছে, আর কুত্তাগুলা ঘুরে দাঁড়াইছে। তো হ্যারে দেখা কুত্তাগুলা ঘেউ ঘেউ শুরু করলো। তো মাস্টার সাহেব তো খুব ভয় পেয়ে গেছে, তিনি বুঝছে যে এটা তো আসলে মানুষের কাণ্ড না। হে ওই লাঠিটা মাটিতে খুঁড়তে ভয়ে একদম মানে কোকড়ায় যায়। তিনি চিন্তা করতেছে আমি কি পিছে দৌড় দিব না কি করুম, কিন্তু কুত্তাগুলো তার দিকে তাকায় আছে, মানুষটা ওদিকে তাকায় আছে, কোনো শব্দ করতেছে না। এক সময় তিনি দেখলো যে মানুষটা আবার দৌড় দিল তার দিকে, একদম মাস্টার সাহেবের দিকে দৌড় দিছে। তো মাস্টার সাহেব তো ভয় একদম কোকড়ায় গেছে, হে পিছন ফিরে দৌড়াইতে গেছে। ওই লোকটা নাকি আবার এই দৌড়াইতেই একটা ওই ছোট পোলার মতো হয়ে তার উপর ঝাঁপায় পড়ছে। আর উনি দেখতেছে যে একটা মানে ওই যখন ওনার উপর ঝাঁপায় পড়ছে, উনি আর কিছু দেখতেছে না যে এটা কি মানে মানুষ নাকি, মনে হচ্ছে কিছু একটা কালো রঙের এরকম একটা মানে ইসের মতো, মানে বড় একটা কুণ্ডলির মতো হ্যার এরকম চাপায় মাটির সাথে ধরে রাখছে। আর হ্যার আশেপাশে দেখতেছে যে অনেক এরকম ধোঁয়া মানুষের মতো ওদিকে দাঁড়ায় আছে, লম্বা। আর হ্যারে এরকম যাইতে ধরে মাটির সাথে ঠাইসা ধরতেছে। আবার হ্যারে তুললা নিল মাস্টার সাহেব, আবার আশ্রয় ফেলছে। অনেক ব্যথা পাইছে মাস্টার সাহেব, মানে পড়ার পরে মাটিতে পড়ছে। তো হ্যারে এরকম করে ওখানে আশ্রাইতেছে। এই সময় উনি যখন নাকি একদম ওনার জ্ঞান হারায় যাইব, উনি দোয়া পড়তেছে মনে মনে। এই সময় দেখলো যে পাশ থেকে হাঁক আসতেছে, অনেক জোরে জোরে চিৎকার আসতেছে। একটু পরে দেখলো যে ওনার উপর থেকে মনে ছাইরা গেল, ওই যে চেপ্পা ধরছিল ছাইরা গেল, আর ওই কুত্তাগুলাও দূরে সরে গেল ওখান থেকে। তারপর তিনি দেখলেন যে ওদিকে কে জানি আসতেছে হারিকেন হাতে, হাঁক দিতে আসলো। তো ওনারা জিজ্ঞেস চাই আপনি কে সেই? তো উনি বুঝলেন যে এটা কেউ লোক। তো উনি মোটামুটি তার চোখ নাকি ঝাপসা হয়ে গেছিল মাস্টার সাহেবের। দেখা বুঝছে যে এটা হলো গিয়া কোনো পোস্ট মাস্টার, এখানকার পোস্ট মাস্টার বা ওই যে রানার চিঠি নিয়ে যায়। তো যাই হোক আরে ধৈরা উড়ায় ওই যে নিয়ে আইছে আমগো বাসায়। এই তো ঘটনাতে এই ঘটনাটা মাস্টার সাহেব বললো। এরপর তো মাস্টার সাহেব আসলে আর আমাদের এখানে থাকে নাই। মাস্টার সাহেবরে ওই শুশ্রূষা করা হয়েছিল, ওখানকার আমাদের এই এলাকার যে কবিরাজ আছে, কবিরাজ দেখানো হয়েছিল, এখানকার যে মসজিদের হুজুর আছে হেরাইনে দেখানো হয়েছিল। তো দেখা হুজুর বলছে যে এই জায়গা তো ভালো না, হুজুর এই বাসা থেকে বলছে যে জায়গা তো ভালো না, এখানে তো আগেই কইছে না খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, এখানে কেন মানুষ সেইভাবে রাখেন, এটা বন্ধ করে দিতে পারি। বন্ধ করে দিলে কাম হইব না, যদি এটা আপনারা ঠিক মতো মানে না করেন, ঠিক মতো দেখা শোনা না করেন, তাহলে এটা আবার এরকম হইব। আর মানুষজন আসে নাপাক ভাবে, মানুষ মানে থাকতে হইব ঠিক মতো, এবং এটারে সুন্দর করে থাকতে হইব, দোয়া পড়তে হইব, নামাজ কালাম পড়তে হইব, থাকলে না জায়গা ঠিক থাকবো। আর নাইলে এই জায়গায় খারাপ জিন আছে, জায়গাটা আগের থেকেই খারাপ, অনেক উল্টা পাল্টা জিনিস হয়েছে এখানে। তো এই বলছে হুজুর। তো কবিরাজ 2-4 দিন চিকিৎসা দেয় মাস্টার সাহেবের। মাস্টার সাহেব একা তো থাকবোই না, পরে ওইখানকার এক ওই গুদামের লোকরা রাখা হয়েছিল, হ্যাঁ ওইখানে মানে দেখে রাখার লেখা। একটু সুস্থ হওয়ার পরে মাস্টার সাহেব গেছে জ্ঞান থেকে। এরপর আর মানে আসলে কেউ থাকে নাই। গুদামের লোকরা 2-1 দিন থাকার চেষ্টা করছিল, এরা ওই শব্দ শুই না, এখানে ধুমধাম শব্দ হয়, আর ওই যে মনে হয় কি কারে জানি মারে, মায়ের শব্দ হয়, মায়ের শব্দে মানে খুবই ভয় পায় মানুষ, মানে কে চিৎকার দিতেছে ঘরের মধ্যে, মানে পাশের ঘর থেকে চিৎকার আইতেছে।
আর কেউ আসলে থাকতে পারে নাই। তো এই দিনের বেলায় যারা জিনিসপত্র রাখে এখান থেকে আবার নিয়ে যায় এখানে। এই রাত্রেবেলা যদি অনেক সময় পাহারাদার থাকে, পাহারাদাররা এই ঘরে আর থাকে না, ওই আশপাশ দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে। আর ওই যে ওই ক্ষেত আছে, যে ওই যে ভুট্টা ক্ষেতের ওই পাশে আসলে পুরানো একটা কবরস্থান আছে। ওই জায়গায় নাকি অনেক মানুষ, ওখানে অনেক মানুষের কবর আছে ওই জায়গায়। তো এগো মধ্যে যে অনেকে এনে শাস্তি টাস্তি পাইছে, এগো নাকি ওখানে নিয়ে আছে। এর জন্য মানুষজন এখানে দেখে। ওই যে রানার যে ছিল আর কি, সেও কইছিল যে এই জায়গা সুবিধার না। উনি তো চলাফেরা করে, রাইতের বেলাও চলাফেরা করে। উনি কইছিল জায়গা সুবিধার না। উনি অনেক কিছু দেখছে উল্টাপাল্টা। এখানে উনি দেখছে যে এরকম ছোট কম বয়সী পোলা ফট করে বড় মানুষ হয়ে যায়, উনি নিজেও দেখছে। এইটা মানে কথা এখানে প্রচলিত আছে। আর আমগো যে মাস্টার সাহেব আসলে একই জিনিস দেখছে এখানে। তো এই হইলো গিয়ে এখানকার ঘটনা। এর লেগে ওই ঘরটা হইলো, আমরা কই যেটা উপরি ঘর, ওখানে কেউ যায় না। এর লেগে হৃদয় যখন উঠছে উপরে গেছে, ওই পিছনে গেছে, আমি তাড়াতাড়ি রাইক করে নামাইছি। ছোট মানুষ আবার কি না কি হয়, এর লেগে নিয়ে আসছি। ভয় যেন না পায়, আবার এগুলো জায়গায় যাইতে হয় না, ছোট মানুষদের উঠতে হয় না। তো হৃদয়ের আম্মু এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে যায়। তিনি তাড়াতাড়ি হৃদয়কে দোয়া পড়ে ফু দেন, দোয়া পড়ে ফু দিয়ে তাকে কাছে আনেন এবং ওই ঘরটার দিকে কেমন ভয়ার্থ ভাবে তাকান। হৃদয়ের কাছে ওই ঘরটা কেমন জানি একটু অন্যরকম ফ্লেভার চলে আসে, মানে ওই ঘরের। কারণ সে তার মামির মুখে ঘটনা শোনার পর থেকে ঘরটা দেখে তারও ভয় লাগে। তো যে কয়দিনের পর ওরা ছিল, হৃদয়রা কয়েকদিন ছিল ওই বাসায়, তো ওই ঘরের আশেপাশে আর হৃদয় ওইভাবে যায় নাই। তবে সে দেখতো মামার যে ঘর থেকে বের হয়ে ওদিকে তাকায় দেখতো ঘরটাকে। তার কাছে কেমন মিস্টেরিয়াস লাগতো। ছোটবেলা থেকে হৃদয় একটু মিস্ট্রি পছন্দ করতো। তো এই মিস্ট্রি পছন্দ করার জন্য ঘরটাকে দেখে তার কাছে মিস্টেরিয়াস লাগতো। আবার ওই ক্ষেতের দিকেও তাকাইতো হৃদয়, এই যে ওই তাদের মামার বাড়ির সামনে যে ক্ষেত, বিশাল ক্ষেতের দিকে। তো তার কাছে ওইটাও মানে বেশ মিস্টেরিয়াস লাগতো। তার কাছে মনে হইতো যে এই ক্ষেতের ওই পারেই তো সেই যে বলছে যে পুরনো কবরস্থান আছে, যেটাতে ভয় পাইছিল বা ওই মাস্টার সাহেবকে নিয়ে গেছিল ওইখানে। তার কাছে ওই চিন্তা হইতো, তার কাছে মনে হইতো। যদিও সে কিছু দেখে নাই, তবে সে সন্ধ্যার পরে ওখানে শেয়াল দেখছে, যে শেয়াল ওই ক্ষেতের ওই পাশ থেকে এসে তাকায় আছে, এদিকেই তাদের এই বাড়ির দিকেই তাকায় আছে। তো ওই শিয়াল দিকেও হৃদয় তখন ভয় পেয়েছিল ছোটবেলায়। যাই হোক, এই ছিল হৃদয়ের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে এবং ভালো লাগছে। মানে ভালো লাগাটা একটা বড় জিনিস। ভূতের গল্প শুনে ভালো লাগা, এটাই কিন্তু মূল একটা ব্যাপার। মানে ভয়ের সাথে ভালো লাগাটা থাকতে হবে। যদি কোনো ভূতের ঘটনা শুনে ভয়ও লাগে, থ্রিল লাগে, আবার ভালো লাগে, তাহলে বুঝতে হবে ওই ঘটনাটা একটা সার্থক ঘটনা। মানে ওই ঘটনাটা আসলে ভৌতিক ঘটনা হিসাবে খুবই মানে কোয়ালিটি সম্পন্ন। আর যদি কোনো ঘটনা শুনে শুধু ভয় লাগে আর মনের ভেতর অস্বস্তি তৈরি হয়, তাহলে বুঝতে হবে ওই ঘটনাটা আসলে মানে একটা মনে চাপ তৈরি করার মতো ঘটনা। সেটা আসলে মানে সেই ক্লাসিক ভূতের ঘটনা না। এটা আমার বিবেচনা, বা আমি এরকম মনে করি। এবং আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য ভয় এবং ভালো লাগার সংমিশ্রণে একটা ভূতের ঘটনা খুঁজে বের করে শেয়ার করতে। যেমন আমার একটা বই আছে, নাম ভয় ও ভালোবাসার গল্প। এটাও কিন্তু এই ধরনের ঘটনা নিয়েই একটা বই। তো যাই হোক, এই ছিল হৃদয় শেয়ার করা ঘটনা, আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। যেখানে যত অকশন হয় কোনোটা বাদ দেয় না জয়দীপ। যেসব জিনিস আজকাল তৈরি হয় না বা দেখতে পাওয়া যায় না, সেসব জিনিসও অকশনে পায় আর পছন্দ মতো কিনে আনে। একদিন একটা অদ্ভুত জিনিস দেখলো জয়দীপ, 1 হাত লম্বা একটা রোবট। প্রথমে ও ভেবেছিল ওটা বুঝি বিদেশি কোনো খেলনা, কিন্তু অবাক হয়ে গেল যখন দেখলো ওর দাম প্রায় 30,000 ছাড়িয়ে চলেছে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতেই জানতে পারলো খেলনা নয়, ওটা সত্য একটি রোবট। বহু খরচ করে এখানে তৈরি করানো হয়েছিল। 1 হাত লম্বা আর 8 ইঞ্চ চওড়া এই রোবটের পেছনে 6টা সুইচ দেওয়া আছে। এমন করে প্রোগ্রামিং করা আছে যে মালিক তাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে। যেমন একটা সুইচ দিলে হাঁটবে, দ্বিতীয়টায় ওয়্যারলেস চালু হয়ে যাবে, যা শুনবে তাই করবে, তৃতীয়টায় সিঁড়ি দিয়ে ওঠানামা করবে, চতুর্থটায় কথা বলবে, পঞ্চমে সে গান গাইয়ে শুয়ে ঘুম পাড়াবে এবং ষষ্ঠতে সে নিজের খাবার নেবে দিনে একবার। পরিশুদ্ধ মোবিল অয়েল রাখা থাকবে ক্যানে ভর্তি করে। ও ঠিক ঘড়ি ধরে যাবে, ক্যান থেকে ঢালবে মুখে, তারপর আবার সজীব হয়ে ঘুরে বেড়াবে। এমন জিনিসকে হাতছাড়া করা যায়, বিশেষ করে জয়দীপের মতো পাগল ছেলের পক্ষে? কিন্তু ওটা চালু আছে তো? হ্যাঁ,
সব ঠিক আছে, কিন্তু অকশন মাস্টার সমস্ত ইনস্ট্রাকশন দিতে দিতে বলল, দেখুন আপনার আর কিছু জানার আছে? আর কিছু দেখার ছিল না, তাই জয়দীপ রোবটটাকে বাড়ি নিয়ে আসে। মোট টাকা খরচ করে ও এটা কিনেছে। জয়দীপের বাবা ইঞ্জিনিয়ার জয়ন্তবাবু ছেলের এই ছেলে মানুষিতে প্রথমে একটু বিরক্ত হয়েছিলেন, কিন্তু রোবটটার যন্ত্রপাতি দেখতে দেখতে অবাক হয়ে গেলেন। রোবটের পিঠের কাছে একটা দরজা মতো করা যায়, উপরের সুইচ লাগানো। উনি দরজা খুলে ভেতরের মেকানিজমটা বুঝতে চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো রোবট থেকে একটা কারেন্ট এসে তার হাতে লাগলো, কিন্তু সেটা তো অসম্ভব। রোবটটা চলছে তো ব্যাটারিতে। তবে নিশ্চয়ই তার মনের ভুল। আর মাথা ঘামালেন না জয়ন্তবাবু। জয়দীপের এটা একটা দারুণ খেলা হলো। পাশের ঘরে কাগজ বা বই থাকলে ওয়্যারলেসের সুইচ চিপে দিলেই রোবট ঠিক ঠিক বইপত্র, কাগজ সব নিয়ে আসছে। জয়দীপ রোবটটার নাম দিল জয়। জয়ন্ত, জয়দীপ, জয়। দারুণ পছন্দ হলো তার নামটা। ও বারবার রোবটের কাছে মুখ এনে বলল, মনে রেখো তোমার নাম জয়, জয়, জয়। সন্ধেবেলা জয়দীপ বাবাকে বলে, জানো বাবা, জয় একটা অসাধারণ রোবট, ঠিক মানুষের মতো। কি রকম শুনি? খবরের কাগজ পড়তে পড়তে উত্তর দিলেন জয়ন্তবাবু। জয়দীপ দারুণ একটা মজা করার জন্য বলল, যাও জয় যাও তো বাবার কাছে, এবং বাবার কাছ থেকে আমাকে খবরের কাগজটা এনে দাও। কট 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 করে শব্দ তুলে জয় এগিয়ে চলো জয়ন্তবাবুর দিকে। জয়ন্তবাবু মজা করার জন্য কাগজটা সোফায় রেখে তার উপর চেপে বসলেন। রোবট এলো, একটু সময়ের জন্য অপেক্ষা করলো, হাত বাড়ালো কাগজের জন্য। জয়ন্তবাবু অন্যদিকে তাকালেন, আর সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটে গেল। রোবটটা হঠাৎ কেমন নৃশংস হয়ে উঠল। জয়ন্তবাবুকে সোফা থেকে তুলে ফেলে দিল। তারপর কাগজটা হাতে নিয়ে এসে দাঁড়ালো জয়দীপের সামনে। জয়ন্তবাবু ব্যথায় গো গো করছিলেন। জয়দীপ ছুটে এলো। দোষটা তার, এরকমটা যে হবে বোঝা উচিত ছিল। ভেতরে ভেতরে কিন্তু জয়ন্তবাবু একটু ভয় পেলেন। জয় যখন তার সামনে এসে দাঁড়ালো, তখন তার চোখের মধ্যে যে ক্রোধ আর ঘৃণা তিনি দেখেছিলেন, তা কোনো রোবটের চোখ হতে পারে না বলে তার স্থির বিশ্বাস। ছেলেকে তিনি এই বিষয়ে আর কিছু বললেন না। ইতোমধ্যে অদ্ভুত একটা ঘটনা ঘটতে লাগলো বাড়ির মধ্যে। দেখা গেল রোজ রাতে হয় বেড়াল, নয় ছুঁচো, নয় ইঁদুর মরে পড়ে আছে। দুটো স্প্যানিয়ালের বাচ্চা কিনেছিল জয়দীপ শখ করে। একটার বয়স 1 বছর, অন্যটা 6 মাস। পরপর 2 দিন দুটোকেই বাইরে ঘরে মরে থাকতে দেখা যায়। ব্যাপারটা কি হচ্ছে আসলে তখন বোঝা যাচ্ছে না। সন্ধেবেলা জয়দীপের খাস ভৃত্য মতি এসে বলে, দাদাবাবু, ওই যে যেটা তুমি কিনে এনেছো সেটাকে আগে বিদায় করো। সে কি রে, কত দাম দিয়ে কিনে এনেছি জানিস? যতই দাম দাও, এ কিন্তু অশুভ, সবাইকে খেয়ে ফেলবে। কি বলছিস তুই চাটা? শোনো দাদাবাবু, ও মোবিল খায় না, ও রক্ত খায়। রক্ত? রক্ত পাবে কোথায়? পাবে দাদাবাবু, ওই তো জন্তু জানোয়ার মারছে আর রক্ত শুষে নিচ্ছে। যা তা বলছিস আবার। মতি একটু চুপ করে থেকে বলে, দাদাবাবু, তোমাকে আমি আজ দেখাবো। ঠিক রাত 12টার সময় আমি আসবো, তুমি রেডি থেকো। 12টা বাজার ঠিক 5 মিনিট আগেই মতি এলো। ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করলো, চলো। একতলায় সিঁড়ির ঘরের পাশে রাত্রিরে রোবটটা দাঁড় করানো থাকে। শোবার সময় সব সুইচ জয়দীপ অফ করে দেয়। কিন্তু সে কি দেখছে? কোথা থেকে একটা বেড়াল ধরে নিয়ে এলো জয়। তারপর 2 হাতের আসরিক শক্তি দিয়ে মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে নিল। টপ 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 করে রক্ত পড়তে লাগলো। জয় সে রক্ত একটা বোতলে ভরলো, তারপর ঢক ঢক করে খেয়ে নিল। বমি উঠে আসছিল জয়দীপের। খুব জোর সামলে নিল নিজেকে। ঠিক 1 দিন বাদে দেখা গেল মতি মরে পড়ে আছে, একবারে ফ্যাকাশে, 1 ফোঁটা রক্ত নেই শরীরে। ডাক্তারবাবু এসে দেখে অবাক, লোকটা এতদিন বেঁচে ছিল কি করে? জয়দীপ জানে এসব কেন হচ্ছে, কে করছে। মতি মারা যেতে সাবধান হয়ে গেল জয়দীপ। পরের দিন ও সোজা চলে গেল অকশনের দোকানে। সেখান থেকে ও রোবটটা কিনেছে। চেপে ধরল মালিককে।
বলুন এই রোবট আপনি কোথায় পেয়েছেন? মালিক বলল, একজন এসেছিল বিক্রি করতে। জয়দীপ নাছোড়বান্দা বলল, আপনি যদি কিছু জানেন তো বলুন, নয় আমি কিন্তু নাম ঠিকানা নিয়ে ঠিক খুঁজে বার করব। মালিক বলল, রোবটটার মালিক ছিল একজন সাংঘাতিক ধরনের ক্রিমিনাল। লোকটার অনেক পয়সা ছিল, তবু টাকার লোভে সে খুন করত। শেষ পর্যন্ত রক্তের নেশায় ও এমন বেপরোয়া হয়ে গেল যে ধরা পড়ে যায়। বহু মার্ডার চার্জ থাকায় লোকটার ফাঁসি হয়। তখন তার পরিবারের লোকেরা এটা আমাকে বিক্রি করতে পাঠায়। জয়দীপ বুঝলো রোবটটার কারো ক্ষতি যদি করে সেটা ঠিক হবে না, তার চেয়ে ওটা ধ্বংস করে ফেলা দরকার। কিন্তু কি করে? এ কদিনে একটা জিনিস নিশ্চিত যে জয়দীপ যে মোবিল রাখে তা কিন্তু রোবটটা খায় না। রাতের বেলা ওর খাবার হচ্ছে রক্ত। বন্ধু মহলে ওর কথা বিশ্বাস করবে না তা জয়দীপ জানে, তবু রাজেশকে সবকিছু না বললেও পারল না। রাজেশ কিন্তু কথাটা উড়িয়ে দিল না, বল আমি জানি তুই বিশ্বাস করবি না, তবু আমি তোকে একবার তার কাছে নিয়ে যেতে চাই। উনি আমাদের গুরু, কপালে মায়ের সেবক কপালী বাবা। তিনি ভবিষ্যৎ অতীত সব দেখতে পান। চল না দেখা যাক তিনি কি বলেন। কলকাতা থেকে মাইল 15 দূরে মনসাহাট, সেই গ্রামে কপালী মায়ের মন্দির। কপালী বাবা মায়ের সাধক। ওরা যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যে 7টা। অসংখ্য ভক্ত গিজ গিজ করছে সেখানে। আরতির পর মন্দির একটু ফাঁকা হয়। কপালী বাবা আসনেই বসেছিলেন। রাজেশ গিয়ে সব কথা বলল। চোখ বুজিয়ে কি যেন ভাবলেন। তারপর কপালী বাবা বললেন, তোর বন্ধুরে রাখ। জয়দীপ এলে উনি বললেন, শোন, ওটার মধ্যে ওর মালিকের প্রেতাত্মা ঢুকে বসে আছে। ওর রক্তের নেশা, রক্ত ছাড়া ও আর কিছু জানে না। 3 দিনের মধ্যে ওকে শেষ করতে হবে, না পারলে ও কিন্তু তোমার আর তোমার বাবার প্রাণ নেবার চেষ্টা করবে। জয়দীপ কেঁদে ফেলল। আপনাকে এর একটা বিহিত করতে হবে। কপালী বাবা বললেন, শোন, ওকে আগুনে পোড়াতে হবে, তবে যে কোনো আগুন না, একটা হোম যজ্ঞ করতে হবে। সোজা কথায় মরণ যজ্ঞ। সেই যজ্ঞের আগুনে ফেলে ওকে ধ্বংস করতে হবে। কাজটা সহজ হবে না, কিন্তু ও বাধা দেবার চেষ্টা করবে, তাতে বিপদ ঘটতে পারে। খুব সাবধান। এত বড় ঝুঁকি তুমি নিতে পারবে তো? নিতেই হবে, বলল জয়দীপ, নয়তো এর চেয়ে অনেক বড় ক্ষতি করে দেবে প্রেতাত্মা। তবে শোন, আগামীকাল অমাবস্যা, আমি ঠিক রাত 12টার সময় বসবো মায়ের আসনে পূজা করতে। তারপর শুরু করব যজ্ঞ, মরণ যজ্ঞ। তুমি ওকে নিয়ে আসবে, তারপর সব দায়িত্ব আমার। হ্যাঁ, ভালো কথা। এবার বলো দেখি জিনিসটা কি দিয়ে তৈরি, লোহার না প্লাস্টিক বডি? জয়দীপ বলল, মোটা প্লাস্টিক দিয়ে বডিটা তৈরি, কিন্তু ভেতরে যে যন্ত্রপাতি আছে তার কয়েকটা দেখেছিলাম ছোট ছোট টিন আর স্টিলের পাতে মোড়া। এছাড়াও অসংখ্য তার লাগানো। কি যেন ভাবলেন কাপালিক। তারপর বললেন, ওর পিঠে যেসব সুইচ আছে বলছো সব বন্ধ করে দাও। আর একটা কথা, ওর চোখ দুটো বেঁধে রাখা দরকার। মনে রেখো, ওই চোখ দুটোই প্রেতাত্মার চোখ। ওই চোখ দিয়ে ও অনেক কিছুই করতে পারে। চোখ দুটো একেবারে প্লাস্টার দিয়ে আটকে দেবে, যাতে কিছুই দেখতে না পায়। তবে খুব সাবধান, বারবার বলছি, যা করবে বুদ্ধি করে করবে, না হলে সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। আগামীকাল রাত 12টার মধ্যে এখানে ওকে হাজির করো। এখন যাও। সারা রাত ধরে ভাবলো জয়দীপ কিভাবে কি করা যায়। জয়ের আসল পরিচয় পেয়ে অবধি প্রচন্ড অশান্তিতে ভুগছে সে। পরদিন সকালে বাড়িতে হইচই কাণ্ড। মালি মনসুর পড়ে আছে বাগানে। সঙ্গে সঙ্গে ডাক্তার ভর্তির ব্যবস্থা হলো, কিন্তু হলে কি হবে? সেই এক ব্যাপার, তাগড়া জোয়ান লোকটা একেবারে রক্তহীন। হাতের নাড়ির কাছটা এতটা কাটা, ডাক্তারের ধারণা ওই জায়গা দিয়ে ভেইন থাকে, সব রক্ত বেরিয়ে গেছে। কিন্তু জয়দীপের প্রশ্ন হলো, সে রক্ত বেরিয়ে পড়লো কোথায়? কোথাও তো 1 ফোঁটা রক্ত পড়ে থাকার চিহ্ন নেই। রাত্রিরে খাওয়া দাওয়ার পর ও জয়কে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, উফ যা গরম পড়েছে, একটু কোথাও বেরিয়ে এলে হয়। জয় চুপ করে দাঁড়িয়ে আছে। জয়ের ওয়্যারলেসটা চালিয়ে বলল, জয়দীপ চলো তো জয়, একটু ঘুরে আসি কোথাও। জয় উত্তর দিল, ঘুরে আসি কোথাও। জয়দীপ বলল, একটা মজা করবো জয়, একটা জায়গায় যাব, ফাঁকা মাঠ, সেখানে তুমি আমার চোখ বেঁধে দেবে, আমি তোমাকে ধরবো, আবার আমি তোমার চোখ বেঁধে দেবো, তুমি আমাকে ধরবে। রাজেশ গাড়ি চালাবে।
জনহীন ফাঁকা মাঠে শুধু তুমি আর আমি ঘুরবো, মজা হবে, চলো। দারুণ। প্রবর জয় কটকট শব্দ করে দুবার ঘুরে নিল, অর্থাৎ সে রাজি। জয়দীপ মনে মনে বলল, আসলে তুমি মনে করছো ফাঁকা মাঠে আমার রক্ত খাবে, সেটা আমি হতে দেব না। সোজা মনসাহাটের ময়দানে গাড়ি এসে থামলো। রাজেশ গাড়িতে বসে নামলো ওরা দুজন। জয়দীপ বলল, জয় এসেও আগে, তুমি তারপর আমি। মোটা প্লাস্টার দিয়ে টেনে জয়ের চোখ বেঁধে দিল জয়দীপ। জয় চিৎকার করে উঠল, কি মতলব তোমাদের? রাজেশ দৌড়ে গিয়ে খুব সাবধানে জয়ের পেছনের সুইচ বন্ধ করে দিল। ছিটকে ছিটকে যেতে লাগলো জয়, আর একটু হলো হোঁচট খেয়ে যেত রাজেশ। ওর সঙ্গে বড় একটা নাইলন দড়ি এনেছিল, খুব ভালো করে বেঁধে ফেললো জয়কে, কিন্তু লক্ষ্য করলো জয় আস্তে আস্তে নাইলনের দড়িও ছিঁড়ে ফেলছে। সামনেই মন্দির, ঠিক সেই মুহূর্তে মন্দিরের চাতালে দাউ দাউ করে জ্বলে উঠল হোমের আগুন। দূর থেকে ওদের দেখে কাপালিক চেঁচিয়ে উঠলেন, আয় আয় আয়। জয় স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কাপালিক চেঁচিয়ে বললেন, তোরাও ওকে স্পর্শ করিসনি। তারপরেই একটা চেলা কাঠ আগুনের ভেতর থেকে তুলে নিয়ে ছুড়লেন জয়ের দিকে। প্রায় 25-30 ফিট দূরে ছিল জয়। আশ্চর্য, জ্বলন্ত চেলা কাঠটা যেন উড়ে চলল বাতাসে, তারপর গিয়ে আঘাত করলো জয়কে। জয় আচমকা ধাক্কায় পড়ে গেল, চেলা কাঠটা কিন্তু মেরেই চলল। সব সুইচ বন্ধ, তবু জয় থেমে নাই। চেলা কাঠটাকে মারতে মারতে নিয়ে চলল আগুনের দিকে। দূর থেকে দেখছে জয়দীপ আর রাজেশ। কাপালিক এবার হাতের মুঠোয় কি যেন নিলেন, মন্ত্র পড়লেন, তারপর ছুড়ে দিলেন জয়ের দিকে। কে যেন জয়কে ছুঁড়ে ফেলে দিল আগুনের ভেতর। দাউ দাউ করে জ্বলে উঠল জয়ের শরীর। কান ফাটা একটা চিৎকার শোনা গেল, তার সঙ্গে কাপালিকের স্বর, চলে যা, চলে যা, নয়তো সারা জীবনের মতো আমার চাকর করে রাখবো, কোনোদিন মুক্তি পাবি না, চলে যা। ধীরে ধীরে চিৎকারটা মিলিয়ে গেল। রাজেশ আর জয়দীপকে ডাকলেন কাপালিক। ওরা দেখলো হোমকুণ্ডর ভেতর জয়ের মোটা প্লাস্টিকের শীটের শরীরটা গলে গলে পড়ছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, গলা বস্তুটা টকটক করছে রক্তের মতো লাল। এবার যাব প্রেতাত্মার খেলায়। নাম করা অটোমোবাইল ইঞ্জিনিয়ার চন্দন চৌধুরীর মাথায় হঠাৎ এক উদ্ভট চিন্তা ঢুকেছে। একমাত্র ছেলে বিদেশে প্রতিষ্ঠিত, বাড়িতে উনি আর ওনার স্ত্রী থাকতেন, কিন্তু কিছুদিন হলো তিনিও চন্দনবাবুকে ছেড়ে চলে গেছেন। বিদেশ থেকে ছেলে বারবার ডাকছে, বাবা চলে এসো। চন্দনবাবু তো যাবেন না, তার মাথায় এখন এক অন্য চিন্তা। টাকা পয়সার অভাব নেই, কিছুদিনের মধ্যে রিটায়ার করবেন। তখন তিনি তার হাতিহারার 1 বিঘে খালি জমির উপর একটা কারখানা তৈরি করার চিন্তা করছেন। কারখানা না বলে মোটর গাড়ির গবেষণাগার বললে বোধহয় ঠিক হবে। হ্যাঁ, তিনি এমন একটি গাড়ি তৈরি করবেন যে গাড়ির মেকানিজম হবে একদম আলাদা। পৃথিবী বিখ্যাত হয়ে যাবেন তিনি, হয়তোবা গিনিস বুকে ওনার নাম উঠে যেতে পারে। চন্দনবাবু যত ভাবেন ততই উত্তেজিত হয়ে পড়েন। শেষে আর থাকতে না পেরে গবেষণাগার শুরু করে দিলেন। কথাটা কেউ জানল না, ছেলে বউ কেউ না। তারপর একদিন চন্দনবাবুর ছেলের কাছে একটা চিঠি গেল, কয়েক বছর আমি একটা বিশেষ কাজে ব্যস্ত থাকবো, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমরা নয়, মাঝে মধ্যে আমি তোমাদের খোঁজ নেব, ভালো থেকো, বাবা। নিজের বাড়িতে থালা চাবি দিয়ে চন্দনবাবু বেরিয়ে পড়লেন গবেষণাগারের উদ্দেশ্যে। তার সঙ্গে গেল তার বহুদিনের পুরানো কাজের লোক হরি। হরি আর চন্দনবাবু দুজনে প্রায় সমবয়সী। হরির বাবা চন্দনবাবুকে মানুষ করেছিলেন, আর হরি চন্দনবাবুর ছেলে চম্পককে। চন্দনবাবু যেখানে কাজ করতেন, দুজন খুব নাম করা ডিজাইনার আর ইঞ্জিনিয়ার যারা চন্দনবাবুর খুব প্রিয় ছিল, তারা আগেই রিটায়ার করে গিয়েছিল। এই গবেষণাগারে তাদেরও ডেকে নিলেন চন্দন। একজন বিশ্বনাথ, অন্যজন মদন। ওদের মোটা টাকা দিয়ে অ্যাপয়েন্ট করেন। তার সঙ্গে একটি চুক্তিপত্র ওদের সই করতে হলো। এই কারখানার কথা গোপন রাখতে হবে, কি কাজ হচ্ছে বা কি করা হবে কাউকে বলা যাবে না। ওরা মোটা টাকার লোভে রাজি হয়ে যায়। লাখ লাখ টাকার মেশিন এলো, প্রয়োজনীয় সব জিনিস কেনা হলো। এবার শুরুতেই হবে সেই অসাধারণ গাড়ি তৈরির কাজ। কিন্তু চন্দনবাবু প্ল্যানটা শুনে একটু মুষড়ে পড়ে বিশ্বনাথ আর মদন। ওদের কাছে ব্যাপারটা পুরো অবাস্তব বলে মনে হয়। চন্দনবাবু বললেন, আমি এমন একটা গাড়ি তৈরি করতে চাই যে গাড়িটা পুরো রিমোট কন্ট্রোলে চলবে।
আর ভেতর এমন একটা কম্পিউটার ফিট করা থাকবে যেটাতে প্রোগ্রামিং করা থাকবে, মানুষের ব্রেনের মতো কাজ করবে। একটা স্পিকার থাকবে, দরকার হলে সে কথা বলে ড্রাইভারকে সমাধান করে দেবে, নির্দেশ দেবে কি করা উচিত না উচিত। শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতার প্রোগ্রাম লোড করা থাকবে গাড়িতে। গাড়ির হেডলাইট দুটো হবে তার চোখ, চাকাগুলো এমনভাবে তৈরি করা হবে দরকার হলে মাটির উপর দিয়ে উড়ে যেতে পারবে। গাড়ির পেছনে থাকবে দুটো পাইপ, একটা দিয়ে কালো ধোঁয়া বের হবে আর অন্যটা দিয়ে বের হবে আগুনের ফুলকি। দুটো পেছনের চাকার উপর বাম্পারের ঠিক নিচে থাকবে বাড়তি দুটো পাইপ, একটা জলের আর একটা ধোঁয়ার। আলোচনার মধ্যে বাধা দেয় বিশ্বনাথ, বলে কিন্তু স্যার এমন গাড়ি সাধারণ মানুষ কি কাজে লাগবে? এই তো সাধারণ মানুষের জন্য নয়, বললেন চন্দনবাবু। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম সাহেব কত বড় সায়েন্টিস্ট ছিল জানো? এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন যা ভাবা যায় না। জানো সে সব কি অদ্ভুত শক্তিশালী? 25-30 মাইল দূরের কোনো লোককে ভেদ করার জন্য এগুলোকে ছেড়ে দিলে সাপের মতো এঁকে বেঁকে গিয়ে ঠিক মারবে। কত রকম আবিষ্কার হচ্ছে, আর আমি নতুন কিছু করতে পারবো না? আরেকটা কথা বলি, তখন এমন একটা উড়োজাহাজ ছিল যার ভেতর টিভি, কম্পিউটারের মতো জিনিসই শুধু নয়, আমি যত রকম পাইপ বললাম সব থাকতো। যদি দেখতে কোন শত্রু তাড়া করছে তো পেছনের পাইপ খুলে কখন ধোঁয়া, কখন আগুন, কখনো গ্যাস দিয়ে শত্রু বিমানকে ঘায়েল করে দিত। 5,000 বছরে এমন হবে কি বলতো? আমি যদি মোটর গাড়ি নিয়ে এমন কিছু করতে পারি, ভাবতে পারো কি হবে? তোমরা শুধু আমাকে সাহায্য করে যাও, আমার কথা মতো চলো, তাহলেই হবে। জোর কদমে কাজ চলছে। চন্দন রাতে ঘুমান না, সারাদিন ধরে এক অদ্ভুত কাজ করছেন তিনি। উনি একটা ঘর তৈরি করে তাতে একটা বিরাট মডেল বানিয়েছেন। সেই মডেলের চেহারাটা অনেকটা ছোটখাটো শহরের মতো। একটা সার্কুলার রেল শহরটাকে ঘিরে চলেছে, মধ্যখানে একটা চওড়া রাস্তা, সেখানে একটা গাড়ি দাঁড় করানো, রাস্তার দুপাশে বাড়ি, এর একটু দূরে একটা কবরখানা, বেশ কটা কবর দেওয়া হয়েছে। তার পাশে দাঁড়িয়ে আছে এক বিভৎস চেহারার ভ্যাম্পায়ার, রক্তপায়ী মৃত শয়তানের আত্মা। অবশ্য এগুলো সব পুতুল দিয়ে সাজানো, কিন্তু দেখে মনে হয় এই বুঝি জীবন্ত হয়ে উঠল। চন্দনবাবু তার উদ্ভাবনী শক্তি দিয়ে সমস্ত মডেলটা চালিয়ে দেন গভীর রাতে। মজা পান দেখতে। তার হাতে থাকে রিমোট কন্ট্রোল। এখন একটু অশান্তি রয়ে গেছে তার মনে। ছোট্ট গাড়িটা তিনি তার পরিকল্পনা অনুযায়ী তৈরি করেছেন, তবে সেটা এখনো ঠিকমতো কাজ করছে না। গভীর রাতে গবেষণা চলতে থাকে। চন্দনবাবুর ধারণা ওই মডেল গাড়িটা চালু করলেই তার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। তারপর লোক সমীক্ষে বড় গাড়ির মডেল বানিয়ে দেবেন। তার যা কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার বিশ্বনাথ আর মদন সব জোগাড় করে এনে দেয়, কিন্তু তারা শুধু চন্দনবাবু যেমন ভাবে যা বানাতে বলেন তাই তৈরি করে। তার বেশি কিছুর ক্ষমতা ওদের নেই, অধিকারও নেই। বছরের পর বছর কাটে, চন্দনবাবুর গবেষণাও চলতে থাকে। প্রায়ই হতাশায় ভোগেন তিনি। বিশ্বনাথ আর মদনের যথেষ্ট বয়স হয়ে গেছে, ওরাও আর বেশি কাজ করতে পারে না, কিন্তু চন্দনবাবুর ক্লান্তি নেই। হঠাৎ এক রাতে রিমোট চালিয়ে তিনি লক্ষ্য করলেন সমস্ত মডেলটা কেমন জীবন্ত হয়ে উঠছে। তখনই তার চোখ পড়ল কবরের পাশে দাঁড়ানো বিভৎস পুতুল ভ্যাম্পায়ারটার দিকে। ওটাকে যেন একটু বেশি জীবন্ত মনে হচ্ছে। ওই দিকেই দৃষ্টি ছিল চন্দনবাবুর। দেখলেন ভ্যাম্পায়ারটা নিজের জায়গা থেকে এক পা করে সরে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না চন্দন। ওটা তো পুতুল, নিজের ইচ্ছে দিয়ে কিছু করার ক্ষমতা নেই ওর। তাহলে জিনিসটা ভারী মজা লাগলো চন্দনবাবু। তিনি মজা করার জন্য না ভেবেচিন্তে একটু কাজ করে বসলেন। চন্দনবাবু সাহেব শুভ মানুষ, রোজ রাতে তার ডিনারে একটা করে মুরগি চাই। এটা তার বরাবরের অভ্যাস। এত দূরে কোথায় রোজ মুরগি পাওয়া যাবে ভেবে হরি হাটটা করে মুরগি একসঙ্গে কিনে একতলায় খাঁচার ঘরে পুরে রাখে। ও রোজ তার থেকে একটা করে নিয়ে রান্না করে। চন্দনবাবু তা জানতেন। তিনি নিঃশব্দে দরজা খুলে একবার খাঁচার ঘর থেকে একটা ছোট্ট দেখে মুরগি বার করে নিলেন। মুরগিটা চিৎকার করে উঠল। সেই শব্দ হরি শুনতে পায়। তিনি রুমাল দিয়ে মুরগির মুখটা চেপে ধরলেন। সেটা কোঁ কোঁ করে শব্দ করে উঠল। মুরগিটা এনে ঘরের দরজাটা বন্ধ করে এগিয়ে গেলেন ভ্যাম্পায়ারটার কাছে। তখনও সুইচ অন করা ছিল। মুরগিটা এনে সেটা ভ্যাম্পায়ারের কাছে রাখলেন। মিনিট কয়েক চুপচাপ। পুতুলটি আর স্থির থাকতে পারল না। শিকারী জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল মুরগিটার গর্দান লক্ষ্য করে।
কয়েক মিনিটের মধ্যে শুষে নিল মুরগির সমস্ত রক্ত। তারপর আবার আগের মতো স্থির। সারা রাত ধরে কত চেষ্টা করেন চন্দনবাবু ওটাকে চালু করতে, কিন্তু পারলেন না। ঘড়িতে ঢং ঢং করে ভোর 5টার ঘন্টা বাজলো। চন্দনবাবু চিন্তা মন নিয়ে বিছানায় শুতে গেলেন। প্রতিদিন ভোর 5টা থেকে 7টা পর্যন্ত তিনি ঘুমান, তারপরই আবার কাজ। ঘুম থেকে উঠে মনে পড়লো রাতের ব্যাপারটা। তিনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন? ব্রেকফাস্ট না করেনি তার মডেল ঘরে ছুটে গেলে। না, স্বপ্ন নয়, ওই তো সেই মুরগিটা রক্তহীন ফ্যাকাশে মরে পড়ে আছে। তবে বুদ্ধি যুক্তি চিন্তা সব গুলিয়ে যাচ্ছে। তবে কি তার ভ্যাম্পায়ারের উপর সত্যি কোনো প্রেতাত্মা ভর করে বসলো? চন্দনবাবু এসব জানেন না, মানেন না, কিন্তু মজা দেখতে যখন মুরগিটাকে পুতুলটার কাছে আনলেন তখন যা ঘটলো তা তার কাছে অপ্রত্যাশিত ছিল। সারাদিন আজ কাটলো তার মডেল ঘরে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে কয়েকটা নতুন ব্যাপার চোখে পড়ল। প্রথমে তিনি যে কার কবরখানা তৈরি করেছিলেন তা ছিল সামান্য থার্মোকলের মডেল। আজ দেখলেন ওই কবরখানায় একটা কবরের মাথাটা কাটা। অবাক লাগছে চন্দনবাবুর। উনি সঙ্গে সঙ্গে ছুটলেন কাছে পিঠে কোনো কবরখানা আছে নাকি দেখতে। বহুদূরে পেলেন, খুঁজতে খুঁজতে অন্ধকারে নেমে এলো। হঠাৎ দেখলেন একটা গোরস্থান। ভেতরে ঢুকলেন। একটু দূরে একটা কবরের মাটি আলগা হচ্ছে। তিনি তাড়াতাড়ি একটু দূরে একটা স্তূপের পাশে আড়ালে দাঁড়ালেন। কবরের মাটি আলগা হলো, খানিকটা জায়গা ফাঁক হয়ে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়াটা ঠিক তার পুতুলের মতো। ছায়াটা ধীরে ধীরে রূপ বদল করে একটা ছোট পাখির আকার ধারণ করলো। তারপর উড়ে চলল উত্তরের দিকে। চন্দনবাবুর মনে হলো এই সেই প্রেতাত্মা যে তার মডেলের ঘরে ঢুকে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করছে। নিজে চোখে না দেখলে বিশ্বাস করতেন না চন্দনবাবু, কিন্তু দেখেছেন যখন, তার এখন একমাত্র কাজ হবে যেমন করেই হোক তার মডেলের ভ্যাম্পায়ারকে ধ্বংস করা। তা যদি করতে না পারেন তাহলে হয়তো আরো বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু সবসময় সবকিছু মানুষের হাতে থাকে না। চন্দনবাবু সেটাই জানতেন না। বাড়ি এসে দেখলেন তার বাড়ির ঠিক সামনে সদ্য মরা একটা বিড়াল। ভালো করে দেখে বুঝতে পারলেন চন্দনবাবু গতকালের মুরগির মতো বিড়ালটাও রক্ত শুষে নেওয়া। চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। ব্যাপারটা কি তার হাতের বাইরে চলে যাচ্ছে? মডেল ঘরে ঢুকলেন। তার মডেল ভ্যাম্পায়ার যেখানে দাঁড়িয়ে সেখানে নেই, রাস্তার উপর তার পরিকল্পিত গাড়িটির সামনে দাঁড়িয়ে। ভ্যাম্পায়ার যেখানে ছিল সেখানে সরিয়ে আনার জন্য হাত দিতেই একটা প্রচন্ড শখকে ছিটকে পড়লেন উনি। ব্যাপারটা কি হলো? তার তো ইলেকট্রিক ব্যাটারির সব বন্ধ, রিমোটটাতেও হাত দেননি তিনি, তবে কারেন্ট এলো কি করে? একটু যেন হাসি পেল চন্দনবাবু। ব্যাপারটা তখন বোঝার মতো হয়েছে। কোনো কারণে মডেলটা শর্ট সার্কিট হয়ে এসব উল্টাপাল্টা ব্যাপার হচ্ছে। মন বললেও বুদ্ধিটা সায় দেয় না। তিনি আর একবার মডেলের অন্য জিনিসগুলায় হাত দিয়ে ছুঁয়ে দেখলেন, কই না তো, কারেন্ট মারছে না। তাহলে আর চিন্তা করার অবকাশও পেলেন না চন্দনবাবু। হঠাৎ দেখলেন আরেকটা তাজ্জব ব্যাপার। ভ্যাম্পায়ার গাড়িতে উঠল, স্টার্ট দিল, তারপর অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা আর নিজের মধ্যে চেপে রাখতে পারলেন না চন্দনবাবু। ছুটে গেলেন গবেষণাগারে। বিশ্বনাথ মদন এতক্ষণ বোধহয় কাজ সেরে চলে গেছে। তবু দেখা যাক ওদের কি সঙ্গে দেখা হয় কিনা। না হয় ওদের ফোন করে ডেকে আজই মিটিংয়ে বসতে হবে। গবেষণাগারে সে গাড়িটা তৈরি হয়ে গেছিল। বাকি ছিল শুধু নানা রকম কানেকশন করে ইঞ্জিনটাকে বসিয়ে গাড়িটা চালু করা। গিয়ে দেখলেন মদন ও বিশ্বনাথ মাটিতে পড়ে আছে, রীতিমতো আঘাত পেয়েছে। চন্দনবাবু ছুটে গিয়ে ওদের তুলে ধরলেন, তারপর চিৎকার করে উঠলেন, বিশ্বনাথ, আমার গাড়িটা কোথায়? ওরা যা বলল হুবহু মিলে গেল চন্দনবাবুর মডেল ঘরে দেখা ঘটনার সঙ্গে। একটা বিভৎস চেহারার লোক ওদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়িটা চালিয়ে চলে গেল। গাড়ি চালিয়ে? অবাক হয়ে বললেন চন্দনবাবু। বিশ্বনাথ বলল, হ্যাঁ, পেট্রোল নেই, গ্যাস নেই, ডিজেল নেই, কোনো কানেকশন করা হয়নি, শুধু খোলটা। ইঞ্জিনটাও পরে বসাবো বলে রাখা, সে গাড়ি কি করে স্টার্ট হয় জানি না। মদন বলল, স্যার, ভয়ে আমার বুক কাঁপছে, নিশ্চয়ই কোনো অপদেবতা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। অপদেবতা? রাবিশ, যত সব কুসংস্কার। যাও তোমরা যাও, আমি ব্যাপারটা দেখছি। মুখে যতই বলুন না কেন রীতিমতো দমে গেছেন চন্দনবাবু। প্রায় 1 কোটি টাকার প্রকল্প শেষ হয়ে যাবে এরকম চললে কাউকে কিছু বলা যাবে না, বোঝানো যাবে না।
লোকে এসব বিশ্বাস করবে না, যা করবার তাকেই করতে হবে নিঃশব্দে। জানাজানি হলে বিশ্বনাথ মদনও পালাবে। মডেল ঘরে বসে সারা রাত অপেক্ষা করে রইলেন তিনি। প্রেতাত্মা গাড়িটাকে উড়িয়ে নিয়ে চলল। ছোট্ট একটা 2 সিটার বেবি কার, তার কাছে তো খেলনা। সে নিজেই উড়ে গিয়ে শিকার খুঁজে বেড়াতে পারত, কিন্তু গাড়ি করে ওড়ার ইচ্ছাটা গোপন করতে পারল না। আসলে প্রেতাত্মা জীবিত অবস্থায় ছিল একজন খ্রিস্টান ট্যাক্সি ড্রাইভার। দীর্ঘ 50 বছর ধরে সে গাড়ি চালিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। তার অতৃপ্ত আত্মা আজও গাড়ি চালাবার জন্য উন্মুখ হয়ে আছে। শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে সে দেখল গভীর রাতে একটা বাড়ির ঘরে আলো জ্বলছে। ঢুকে পড়ল কবরের পাশে রাখা ভ্যাম্পায়ার। এ তো তারই ভাব প্রতিমূর্তি। গাড়ি, হ্যাঁ তাও আছে, শুধু রক্ত পেলেই সে খুশি। তাও পেল প্রথম দিন মুরগি, দ্বিতীয় দিন বেড়াল, আজ একটা রাস্তার কুকুরও তার স্বাদ খিদে মিটিয়েছে। সে তাই ভোর হওয়ার আগেই ফিরে এলো। বসে থাকতে থাকতে একটু তন্দ্র এসেছিল চন্দনবাবুর। হরির ডাকে ঘুম ভাঙল। ভোর 5টা, তার ঘুমোতে যাবার সময়। তাকিয়ে দেখলেন যেখানে যেমনটি তেমনই আছে। ভ্যাম্পায়ারের গায়ে সন্তর্পণে আঙ্গুল ছুঁয়ে দেখলেন না, শক মারেনি। সুতরাং যা করবার দিনের বেলা করতে হবে। তিনি তার গবেষণাগারে গেলেন। না, তার গাড়িটা স্ট্যান্ডের উপর যেমন ছিল তেমনই রাখা আছে। ভেতরটা চেক করে দেখলেন একটু এদিক ওদিক হয়নি। বিশ্বনাথ ও মদন এসে গেলে চন্দনবাবু বললেন, শোনো, সন্ধ্যের পর থেকে গাড়ির চারদিকে 240 ভোল্ট কারেন্ট চালু করে তোমরা বাড়ি যাবে। তার জন্য তার যা লাগবে এসে নিয়ে এসে কাজ করো। আজ যেন কেউ গাড়ি নিয়ে যেতে না পারে। গাড়িতে হাত দিলেই ভূত প্রেত মানুষ যেই হোক না কেন তাকে শক খেতে হবে। তোমরা এদিকটা দেখো, আমি অন্য দিকটা দেখছি। এই নতুন সমস্যার সমাধানের পর আমরা আবার গাড়ির পরবর্তী কাজে হাত দেব। খাওয়া দাওয়া করে দুপুরবেলা চন্দনবাবু একটা ছোট্ট মেটালের শক্ত বাক্স জোগাড় করলেন। ভ্যাম্পায়ারটাকে ওই বাক্সে পুরে তালা চাবি দিয়ে বন্ধ করে দিলেন। তারপর নিচে গিয়ে বাড়ির পেছনের খালি জমিতে গর্ত করে ভেতরে থেকে মাটি চাপা দিয়ে দিলেন। শুধু তাই না, তার উপর বেশ কয়েকটা ভারী ইট চাপা দিলেন। কিন্তু মডেল ঘরের কবরের উপরটা একটু সে চির খেয়েছিল, সেটাকে তুলে ফেলতে গিয়ে অবাক হলেন চন্দনবাবু। ওই কবরের তলায় খানিকটা গর্ত, তাতে একটা ছোট্ট চৌকো সবধার, কিন্তু খালি। চন্দন কি পাগল হয়ে যাবে? এসব কি হচ্ছে? চন্দনবাবু ধারালো ছুরির মুখটা দিয়ে সেটা কুরে করে বের করলেন। তারপর দেশলাই জেলে পুড়িয়ে দিলেন। ওই গর্তটা ভরাট করার জন্য তিনি খানিকটা থার্মোকল আর আঠা নিয়ে এলেন। এমন করে বন্ধ করলেন যেন দেখে মনে হয় একটা মৃতদেহের জন্য একটুখানি জমি খালি রাখা হয়েছে। সারাদিনের মানসিক উদ্বেগ, অশান্তি আর চিন্তায় কাবু হয়ে পড়লেন বৃদ্ধ চন্দনবাবু। বুঝতে পারলেন বয়সটা বাড়ছে। সারা রাত জেগে থাকার প্রাত্যহিক অভ্যাসটা আজই প্রথম বদলে গেল। রাত 12টা নাগাদ খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন চন্দনবাবু। প্রচন্ড টেনশন হওয়ায় একটা নার্ভের ওষুধও খেয়ে নিলেন, কারণ তাকে তো স্টেডি থাকতে হবে, নয়তো তার কল্পনা বাস্তবায়িত হবে কেমন করে। হরি অবাক হলো, কিন্তু নিশ্চিত হলো যাক, মানুষটা একটু বিশ্রামের অন্তত সুযোগ পেয়েছে। সেও বহুদিন পরে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল। রাত ঠিক 2টো। একটা পাখি মডেল ঘরের মধ্যে ঢুকলো। চারদিক বন্ধ, তবু তার ঢুকতে অসুবিধা হলো না। পাখিটা ধীরে ধীরে মানুষের মূর্তি ধরল। ছায়া মূর্তি এগিয়ে গেল মডেলের দিকে। কি সব খুঁজলো তার চোখ দুটো, যা চাইছে তা না পেয়ে জ্বলে উঠল। গবেষণাগারে গেল, 2 হাতের মুঠোয় চাপে গাড়িটা ভেঙে চ্যাপটা করে ফেললো। মডেল ঘরে গিয়ে সমস্ত মডেলটা হাতের মুষ্টি দিয়ে মারতে লাগলো। নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সব। তারপর কি মনে করে হাতটা গুটিয়ে নিল। ওর চোখ পড়ল সেই কবরখানার খালি জায়গাটার দিকে। মুখে শয়তানের হাসি ফুটে উঠল। আজ তার এসব করতে গিয়ে কোনো শিকার ধরা হয়নি। তার রক্ত চাই। আজ তার রক্ত সে খাবে, যার জন্য সে তার এত সুন্দর খেলার আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। সেই লোকটাকেও আবিষ্কারের আনন্দে লাভে বঞ্চিত করবে, বেঁচে থেকে তাকে আনন্দ পেতে দেবে না। সেই মুহূর্তে হরি, চন্দনবাবু গভীর ঘুমে আছেন। দুজনের কেউই জানতে পারল না একটু পরে কি ঘটতে চলেছে। পরদিন সকালে হরি বাবুকে ডাকতে এসে দেখল বাবুর গলার কাছে 2টো গর্ত, আর তার চারদিকে রক্ত লেগে আছে। বাবুর গায়ে হাত দিয়ে চিৎকার করে উঠল হরি। বাবুর শরীর বরফের মতো ঠান্ডার ফ্যাকাশে। খবর পেয়ে বিশ্বনাথ মদন ছুটে এলো। গবেষণাগারে গিয়ে চিৎকার করে কাঁদলো। তাদের এতদিনের এত পরিশ্রম বৃথা গেল।
মডেল ঘরেরও এক অবস্থা। কিন্তু ওটা কি? মদন আঙ্গুল দিয়ে দেখালো বিশ্বনাথকে। মডেল কবরখানার সবটাই তছনছ, কিন্তু সেই ছোট্ট খালি জায়গায় উপরে রাখা হয়েছে 10 ইঞ্চি লম্বা একটা শবাধার, আর তার ভেতরে শোয়ানো আছে একটা ওই মাপের পুরুষ পুতুল, যার মুখটা হুবহু চন্দন চৌধুরীর মতো। আগামী এপিসোডগুলোতে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 5-7 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 1:45। টাঙ্গাইল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মাল বোঝাই ট্রাক চালিয়ে যাচ্ছিল 42 বছরের অভিজ্ঞ ট্রাক চালক করিম। গত 20 বছর ধরে সে অসংখ্য নির্জন রাস্তা পাড়ি দিয়েছে, কিন্তু সেদিনের রাত ছিল অন্যরকম। মুষলধারে বৃষ্টি, চারদিকে ঘন অন্ধকার। মহাসড়কের এক নির্জন অংশে হঠাৎ ট্রাকের হেডলাইটে দেখা গেল সাদা কাপড় পরা এক বৃদ্ধ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নড়ছেন। করিম দ্রুত ব্রেক কষল, কিন্তু ট্রাক থামার পর সামনে তাকিয়ে দেখে সেখানে আর কেউ নেই। সে চারপাশ ভালো করে তাকালো, দেখতে পেল চারপাশে কেউ নেই। সে ভাবলো হয়তো তার চোখের ভুল। সে আবার ট্রাক চালানো শুরু করতেই পিছনের মিররে তাকাতেই দেখতে পেল ট্রাকের পিছনে সেই একই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, অথচ ট্রাক তখন ঘন্টায় 70 কিলোমিটার বেগে ছুটছিল। করিমের বুক যেন ধরপড় ধরপড় করতে লাগলো, আর ঠিক তখনই ট্রাকের কেবিনের ভিতর থেকে ভেসে এলো এক কর্কশ কণ্ঠ, আমাকে নামিয়ে দাও, আমি অনেক বছর ধরে এই রাস্তায় আটকে আছি। করিম ধীরে ধীরে পাশে তাকালো। যাত্রীর আসনে কেউ বসে নেই, কিন্তু আসনটি যেন অদৃশ্য কারো ওজনে আস্তে আস্তে নিচের দিকে দেবে যাচ্ছে। করিমের শরীর যেন ঠান্ডা হয়ে গেল। স্টিয়ারিং শক্ত করে ধরে সে বারবার নিজের মনে বলতে লাগলো, এটা আমার কল্পনা, এত রাত জেগে গাড়ি চালানোর কারণে হয়তোবা এমন হচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই ট্রাকের এফএম রেডিও নিচ থেকে কেন জানি না চালু হয়ে গেল। কোনো গান, শুধু ভাঙ্গা ভাঙ্গা একটি শব্দ, ফিরে যাও, ফিরে যাও, সামনে মৃত্যু অপেক্ষা করছে। করিম তড়িঘড়ি করে রেডিওটি বন্ধ করল, কিন্তু শব্দটি যেন থামলই না। এবার সেই আওয়াজ যেন ট্রাকের কেবিনের ভেতর থেকে আসছে। হঠাৎ ট্রাকের ইঞ্জিন বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশে শুধু ঝড় আর বৃষ্টির শব্দ। করিম সাহস করে নিচে নামতেই দেখলো রাস্তার ধারে একটি পুরনো ভাঙ্গা ট্রাক পড়ে আছে। ট্রাকটির গায়ে মরিচা পড়লেও নাম্বার প্লেট দেখে তার বুক যেন কেঁপে উঠল, কারণ নাম্বারটি ছিল ঠিক তার নিজের ট্রাকের নাম্বার। সে অবিশ্বাসের চোখে নিজের ট্রাকের দিকে তাকালো, আবার ভাঙ্গা ট্রাকটির দিকেও তাকালো। দুটি নাম্বারই এক। ঠিক তখনই পিছন থেকে ভারী পায়ের শব্দ ভেসে এল। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই সে দেখলো বৃষ্টির অন্ধকারের চিরে কয়েকজন ছায়ামূর্তি এগিয়ে আসছে। তাদের শরীর কাদায় ঢাকা, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। তাদের মধ্যে একজন কর্কশ কণ্ঠে বলল, আজ থেকে তুমি এই রাস্তার পাহারাদার। করিম বুঝতে পারলো সে এমন এক রহস্যের মুখোমুখি হয়েছে যেখান থেকে ফিরে আসা হয়তো অসম্ভব। করিম আতঙ্কে ট্রাকের কেবিনে উঠে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। কাপা হাতে চাবি ঘোরাতেই আশ্চর্যজনকভাবে ইঞ্জিন একবারই স্টার্ট নিল। সে আর এক মুহূর্ত সেখানে দেরি না করে ট্রাক ছুটিয়ে দিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর সামনে একটি 24 ঘন্টা চায়ের দোকান দেখতে পেল খোলা। সেখানে আরো একজন ট্রাক চালক বসেছিলেন। করিম হাঁপাতে হাঁপাতে ওই ট্রাক ড্রাইভারকে পুরো ঘটনাটি খুলে বলল। দোকানের বৃদ্ধ মালিক কিছুক্ষণ চুপ করে বললেন, বাবা, এই রাস্তায় ওই অংশে বহু বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। কয়েকটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে পড়ে আগুনে পুড়ে যায়।
তারপর থেকে অনেক চালক অদ্ভুত ছায়া, কণ্ঠস্বর আর রহস্যময় মানুষ দেখার কথা বলেছে। করিমের শরীরে আবার কাটা দিয়ে সে সিদ্ধান্ত নিল ভোর না হওয়া পর্যন্ত আর রওনা হবে না। কিন্তু ঠিক তখনই দোকানের বাইরে থেকে তার ট্রাকের হর্ন নিচ থেকে কেন জানি না বেজে উঠল। একবার, দুবার, তিনবার। সবাই বাহিরে ছুটে গেল। দেখতে পেল ট্রাকের ড্রাইভিং সিটে কেউ নেই, তবুও স্টিয়ারিং নিজে নিজেই ঘুরছে, হেডলাইট জ্বলে নিচ্ছে। এরপর ধীরে ধীরে ট্রাকটি নিজের সামনে এসে গড়াতে শুরু করলো। করিম হতবাক হয়ে দাঁড়িয়েই রইল। তার মনে হলো রাতের সেই রহস্যময় যাত্রী হয়তো এখনো ট্রাক ছেড়ে যায়নি। করিম সাহস সঞ্চয় করে ট্রাকের দিকে এগিয়ে গেল। চায়ের দোকানের সবাই দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু কেউ তার সঙ্গে যেতে রাজি হচ্ছে না। ট্রাকের দরজার কাছে পৌঁছাতেই হর্ন হঠাৎ থেমে গেল। তার পাশে আবারও নেমে এলো সেই অস্বাভাবিক নীরবতা। করিম ধীরে ধীরে দরজা খুলল। কেবিন একবারে ফাঁকাই ছিল, কিন্তু ড্যাশবোর্ডের উপর একটি পুরনো ভেজা ডায়েরি পড়ে আছে। সে নিশ্চিত কয়েক মিনিট আগেও সেখানে এমন কিছুই ছিল না। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে সত্য জানে, কিন্তু সত্য জানার মূল্য খুব ভয়ঙ্কর। করিম কাপা হাতে পাতা উল্টালো, আর একটি পাতায় লেখা ছিল 15 বছর আগে এই রাস্তার যে ট্রাকটি খাদে পড়ে আগুনে পুড়ে গিয়েছিল তার চালকের নাম ছিল করিমউদ্দিন। করিমের বুক যেন ধরপড় ধরপড় করতে লাগলো। তার পুরো নামও ছিল করিমউদ্দিন। সে ভাবলো, দেখি শুধু কাকতালীয় বিষয়। তখনই ডায়েরির শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা শব্দগুলো ধীরে ধীরে যেন স্পষ্ট হয়ে উঠল। আজ রাতে ইতিহাস আবার ফিরে আসবে। সেই মুহূর্তে বাইরে বিকট এক শব্দ হলো। করিম দৌড়ে বাইরে এসে দেখলো কয়েকশো মিটার সামনে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকেই ছুটে আসছে। তার সামনে মাত্র কয়েক সেকেন্ড সময়। করিমের মাথা মুহূর্তের মধ্যে কাজ করতে শুরু করলো। সে জোরে চিৎকার করে রাস্তার পাশে দাঁড়ানো সবাইকে সরে যেতে বলল। নিয়ন্ত্রণহীন ট্রাকটি প্রচন্ড গতিতে এগিয়ে আসছে। শেষ মুহূর্তে করিম নিজের ট্রাকটি রাস্তার মাঝখানে আড়াআড়ি করে দাঁড় করিয়ে দিল, যাতে অন্য ট্রাকটি চায়ের দোকানের উপর উঠে না যায়। আর পরের মুহূর্তেই ধাপ করে বিকট শব্দে দুই ট্রাকের সংঘর্ষ হল। আগুনের ফুলকি ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, সংঘর্ষের পর আগুন নিভে গেলে সবাই দেখলো অন্য ট্রাকের চালক অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি রাস্তার মাঝে সাদা কাপড় পরা একজন বৃদ্ধকে দেখে স্টিয়ারিং ঘোরাচ্ছিলাম, না হলে আমি কখনো নিয়ন্ত্রণ হারাতাম না। করিমের শরীর যেন আবারও ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে নিজের ট্রাকের কেবিনে ফিরে এলো, কিন্তু ড্যাশবোর্ডের উপর রাখা সেই ডায়েরিটি আর নেই। তার বদলে সেখানে একটি ছোট্ট কাগজ পড়ে আছে। কাগজে মাত্র একটি লাইন লেখা, আজ তুমি একটি প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাকে আর এই রাস্তার পাহারাদার হতে হবে না। করিম ধীরে ধীরে মাথা তুলে বাহিরে তাকাল। দূরে কুয়াশার ভিতরে সেই সাদা কাপড় পরা বৃদ্ধ একবার তার দিকে তাকিয়ে এসে বললেন, তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল। সেদিনের পর পরিবার কখনো সেই মহাসড়কে কোনো অদ্ভুত ঘটনা দেখে, তবে প্রতি বছর সেই রাত এলে সে রাস্তার ধারে থেমে নিহত সব ট্রাকের জন্য নীরবে দোয়া করত। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।